তোমার পড়াশোনা করা লাগবে না, তোমার এক্সট্রা কারিকুলারই সব। এইটা হচ্ছে আমাদের লাইফে প্রথম ঠকার স্টেপ। আপনি একজন গুড পারফর্মার, এর মানে এই না আপনি একজন গুড লিডার। একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যায়। জাস্ট একটা ওয়ার্ড। মানুষ তিন ধরনের ওয়েতে বোঝে: অডিটরি লার্নার, ভিজুয়াল লার্নার, কাইনেস্থেটিক লার্নার। ওয়ারিশের সম্পত্তি থেকে শুরু করে ফ্যামিলি প্রপার্টির অনেক জায়গাতেও আপনাকে আপনার ডিজার্ভিং জিনিস পেতে হলেও নেগোশিয়েট করার লাগে। সেটার ক্ষেত্রে আসলে দুইটা ওয়ে আছে। আপনি একটা ইমোশনাল বিহেভিয়ারকে যদি চেঞ্জ করতে চান, আপনাকে একটা অল্টারনেটিভ ইমোশনাল বিহেভিয়ার ক্রিয়েট করতে হবে। অ্যারোগেন্সের দুইটা অল্টারনেটিভ ইমোশনাল বিহেভিয়ার আছে। এইগুলা ছাড়া আমরা যখন শুধু নেটওয়ার্কিং করি, একসময় মনে হয় যে এত মানুষ আমাকে চিনে, তাও আমার কোনো গ্রোথ হয় না কেন। এইগুলা যদি মোটামুটি আপনি ফলো করেন, আশা করা যায় আপনি কাজ দিয়ে নোটিসড হবেন, পলিটিক্স করে। এক্সেলেন্ট এক্সেলেন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট। স্পেশালি আজকের পডকাস্টের জন্য আমি খুব এক্সাইটেড বিকজ আজকে আমাদের সাথে আছে সীমান্তর আমি জানি ইন্ট্রোডাকশন দিব কি দিব না, কারণ আমাদের যারা রেগুলার ভিউয়ার তারা হয়তো বা সীমান্তর আগের এপিসোডটা দেখেছে, যেটা জাস্ট ফাটাই দিছে। সো আমরা সীমান্তকে আবার নিয়ে আসছি। থ্যাংক ইউ সীমান্ত ফর কামিং। কি অবস্থা তোমার, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, এবারে খুবই ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হবে, ভেবে এক্সাইটেড। টু বি অনেস্ট উইথ ইউ, আমি জানি না আজকে আমরা কিনে কনভারসেশন হবে, বাট আমি জাস্ট জানি যে মানে সীমান্তর সাথে কনভারসেশন মানেই যে এমন কিছু আলহামদুলিল্লাহ। পার্সপেক্টিভ শিখা জানা, যেটা আসলে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন Exactly. এবং আশা করি যে আপনাদের টাইমটা একদম উসুল হয়ে যাবে। একদম। আমার প্রথমটাতে আমরা যে শুরু করি সেটা হচ্ছে, ভাই আমরা কেউ ঠকতে চাই না, আমি কিভাবে আমি আমার জীবনে না ঠকবই না, কিভাবে এটা সম্ভব? এইটা আসলে একদমই সম্ভব না। ঠকবেন, আপনাকে ঠকতেই হবে, বুঝছেন? আপনার সাথে যদি জ্যোতিষীও বসায় দেওয়া হয়, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষটাও যদি আপনার সাথে বসে, এরপর আপনার কোনো না কোনো জায়গা থেকে ঠকার সম্ভাবনা থাকবে। বাট সেটাকে মিনিমাইজ করা যায়। কারণ অনেক সময় বলা হয় না যে মানুষ ভুল থেকে শিখে, বুদ্ধিমানেরা অন্যের ভুল থেকে শিখে। সো আপনি বড়জোর সেই বুদ্ধিমানটা হয়ে ঠকার সম্ভাবনা, তীব্রতা একটু কমাতে পারেন। সো আমরা যে ঠকি, এখন নাফিস তো ঠকাঠকির কথা বললো, এখন ঠকাঠকির লিস্ট দিলে তো মনে করো আর শেষ হয় না। এখন তোমার চোখে এই ঠকার ফেজগুলো কেমনে দেখো, যে ভাই অমুক জায়গায় ঠকা, তমুক জায়গায় ঠকা, তমুক জায়গায় ঠকা, হাউ ইউ ডেসক্রাইব থিংস? খুব মজা লাগে, প্লিজ বলো না। আচ্ছা, আমাদের লাইফে আসলে ঠকে যাওয়ার আমি 4টা ব্রড ক্রাইটেরিয়া দেখি। প্রথমটা হচ্ছে প্রফেশনাল জীবনে ঠকে যাওয়া। সেকেন্ডটা আমি দেখি ফ্যামিলি লাইফে ঠকে যাওয়া বা নিজের দায়িত্ব প্রপারলি পালন করতে না পারা। থার্ডটা দেখি রোম্যান্টিক কোনো একটা ইনভলভমেন্টে গিয়ে ঠকে যাওয়া। এবং চতুর্থ যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সেটা হচ্ছে নিজের কাছে নিজে ঠকে যাওয়া, নিজেই নিজের ক্ষতি করে ফেলা। তো আসলে 4টা সেগমেন্ট ধরে ধরে আমাদের এক এক ধরনের ঠকে যাওয়ার ঘটনা ঘটে, এবং সেখানে আসলে এক একটা অ্যাকশনের মাধ্যমে আমরা চাইলে সেখান থেকে আমাদের প্রবলেমগুলোকে সলভ করতে পারি। ইন্টারেস্টিং। তো প্রফেশনাল লাইফে ঠকার কথা বলতেছো, যে আসলে তো আমরা প্রত্যেকেই প্রফেশনাল লাইফের মধ্যে আছি আলহামদুলিল্লাহ। আমরা বিজনেস করতেছি, 2 সেন্স করতেছি, তুমি আলহামদুলিল্লাহ ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক ট্রেনিং থেকে শুরু করে হোয়াট নট। সো থ্রু আউট দিস ক্যারিয়ার এবং প্রফেশনালিজম, এর মধ্যে তুমি ঠকার জায়গাগুলো ভাই খুঁজে দাও। আমরা ডিপ ডাইভ করতে চাই এবং অডিয়েন্সরা কানেক্ট করবে যে তুমি কিভাবে আসলে চিনতে পারতেছো যে আসলে ভাই আপনি আমার কষ্টটা বুঝছেন, এভাবে আমি ঠকছি আর ঠকবো না কিভাবে সেটা বলে যান। আসলে কি হয়, বাংলাদেশে এই সমস্ত পডকাস্টে না গেস্ট অনেক কথা বলে। এখানে আমি প্রথম 2টা প্রশ্নের উত্তর না আমি খুব সংক্ষেপে দেওয়ার ট্রাই করছি, যাতে মানুষ বাচাল মনে না করে। এখন আমি একটু স্পেসিফিক জায়গায় আমি ধরে ধরে আসি, যাতে আপনিও কাজ করতে পারেন, প্লাস আমাদের আরও যারা যারা অডিয়েন্স আছে সবাই যাতে কানেক্ট করতে পারে। প্রথম যে প্রবলেমটা আমরা করি, আমরা একটা টাইমলাইন ধরি। যখন আমরা স্টুডেন্ট অবস্থায় আছি, তখন আমরা কিভাবে নিজেকে ঠকাই। প্রথম যেটা ঠকাই সেটা হচ্ছে, আমরা যারা এখানে কথা বলি, আমার ইমিডিয়েট আগে পরে অনেক সেলিব্রিটি আসবে। সামটাইমস আমরা ছেলে মেয়েদেরকে এমন একটা মেসেজ প্রিচ করি, সিজিপিএ ডাজন্ট ম্যাটার। এমন একটা মেসেজ প্রিচ করি যে তোমার পড়াশোনা করা লাগবে না, তোমার এক্সট্রা কারিকুলারই সব। এইটা হচ্ছে আমাদের লাইফে প্রথম ঠকার স্টেপ। যখনই আমরা কোনো একটা সেলিব্রিটি, স্টার বা খুবই একটা সাকসেসফুল পজিশনে থাকা একটা মানুষের কথায় ইনফ্লুয়েন্সড হয়ে পড়াশোনাকে বাদ দিয়ে দিচ্ছি, নিজের কপালে নিজেই বাড়ি মারতেছি, নিজের কফিনে নিজেই আমরা পেরেক ঠুকতেছি। সো এই প্রথম ঠকা থেকে বাঁচতে হলে আসলে এটাই করতে হবে, যে আমাকে অবশ্যই আমার পড়াশোনাটাকে নাম্বার 1-এ রাখতে হবে। অনেকেই এক্ষেত্রে জিজ্ঞেস করে যে ওকে, আমার তো পড়াশোনাও লাগবে,
স্কিল ডেভেলপমেন্টও লাগবে, নেটওয়ার্কিংও লাগবে। অনেকেই যেই সেকেন্ড ভুলটা করে, 3টা দিকে মনোযোগ দিতে গিয়ে প্রায়োরিটি সেট করতে পারে না। এবং এটা নিয়ে প্রচুর প্রশ্ন আসে যে ভাই আমাকে যদি পড়াশোনা আর এক্সট্রা কারিকুলার মধ্যে বাছাই করতে হয় আমি কোনটায় সময় দিব, আমাকে যদি পড়াশোনার স্কিল ডেভেলপমেন্টের মধ্যে যদি বাছাই করতে হয় আমি কোনটায় সময় দিব। আমি তাদেরকে একটা সিম্পল রুল বলি, সেটা হচ্ছে 60-30-10। বাই দ্য ওয়ে, আপনারা যারা যারা গ্রাফিক ডিজাইনিং, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজনেস শিখতে চান, তাহলে আপনাদের জন্য একটা খুব ভালো প্লেস হতে পারে এসআর ড্রিম আইটি। এক্স্যাক্টলি, এসআর ড্রিম আইটি আমার মনে হয় অনেকেই সম্বন্ধে জানে। তারা 4 মাস ব্যাপী 100 ঘন্টার একটা বান্ডেল প্যাকেজ দিচ্ছে, বাই 2 get 5, দুটো নিলে আপনি 5টা এখানে কোর্স পাচ্ছেন। দারুণ, এটা ডিটেল কি বল না। 100 ঘন্টার এই ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজে থাকছে 100টারও বেশি প্রফেশনাল স্কিলস। 87% ডিসকাউন্টে 30,000 টাকার প্যাকেজ পাচ্ছেন মাত্র 4,000 টাকায়। প্যাকেজে এনরোল করলে পাবেন ডিজিটাল স্টুডেন্ট ড্যাশবোর্ড, ডেডিকেটেড সাপোর্ট সিস্টেম, উইকলি রিভিউ ক্লাস এবং কোর্স শেষে সার্টিফিকেট। আর তার উপরে এই কোর্সের পরে 1 লক্ষ টাকার স্কলারশিপ, ল্যাপটপ বা স্মার্টফোনও পেয়ে যেতে পারেন আপনি। এছাড়াও আপনারা চাইলে 90% ডিসকাউন্টে তাদের ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স কোর্সে মাত্র 1,000 টাকায় জয়েন করতে পারেন। আর 2 সেন্স পডকাস্টের অডিয়েন্সদের জন্য 2CP এই কোডটি ব্যবহার করে আপনি পেয়ে যেতে পারেন অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট। অ্যাডমিশন লিঙ্ক ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। আপনার হাতে যদি যে পরিমাণ সময় আছে তার ভেতরে 60% আপনি টাইম দিবেন পড়াশোনায়, 30% আপনি টাইম দিবেন স্কিল ডেভেলপমেন্টে, 10% আপনি টাইম দিবেন নেটওয়ার্কিংয়ে। স্টুডেন্ট লাইফে যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে আমরা স্টুডেন্ট লাইফ থেকেই নেটওয়ার্কিংয়ে অনেক মনোযোগ দেই। এখন দেখেন, আমি একটা স্টুডেন্ট, আমার বয়স 18 থেকে 22, আমি নেটওয়ার্কিং করতে যাচ্ছি 42 থেকে 45 বছরের একজন ম্যাচিওরড প্রফেশনালের সাথে। সো আমি যদি তখন কমিউনিকেশন স্কিলে ভালো হইও, তাও ওই ম্যাচিওর প্রফেশনাল আমাকে একটা চাইল্ডিশ ছেলে হিসেবে দেখবে বা একটা চাইল্ডিশ মেয়ে হিসেবে দেখবে। তার মানে আবার ব্যাপারে কিন্তু তার ফার্স্ট ইমপ্রেশনটা এইটা ক্রিয়েট হচ্ছে না ও নেটওয়ার্কিংয়ের ব্যাপারে কনসার্ন। ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে ও একটু ইম্যাচিওর, ও একটু বেশি বুঝে। এটাই আসলে সত্যি কথায় আমরা অনেক সময় ওই মাত্রার জায়গাটা বুঝি না। এই কারণে আমি বলবো যে আপনার স্টুডেন্ট লাইফে 10%-এর বেশি আপনি নেটওয়ার্কিংয়ে যাবেন না। আপনার ব্যাপারে ফার্স্ট ইমপ্রেশন, মানে বিশেষ করে আপনার তো স্টুডেন্ট, আপনার অনেক বড় হয়ে গেছেন, তাও আমি আপনাদের দিকে তাকাই বলতেছি কারণ আমার অডিয়েন্স। হ্যাঁ, আরে আমরাই। তো স্টুডেন্টদের জন্য এটা আবার একটা রিকোয়েস্ট থাকবে যে 10%-এর ওপরে নেটওয়ার্কিং না। কারণ নেটওয়ার্কিং আমার আসলে তখনই করতে যাওয়া উচিত যখন 1 আমার কোনো কিছু অফার করার ক্যাপাসিটি আছে, অথবা 2 আমার একটা অপরচুনিটি অ্যাচিভ করার ক্যাপাসিটি আছে। স্টুডেন্ট অবস্থায় দুইটাই আমার আসলে খুব লিমিটেড। আই ক্যানট অফার এনিথিং, আই ক্যানট টেক অ্যান অপরচুনিটি, যেটার জন্য আমাকে এক্সটেন্সিভ নেটওয়ার্কিং করতে হবে। এর মানে এই না নেটওয়ার্কিং 0 হবে, নেটওয়ার্কিং 10%-এর উপরে হবে না। ভাই মনে করে একটা প্রশ্ন করি। হ্যাঁ, আমি সহজ প্রশ্ন করেন, নাহলে কিন্তু আমি নার্ভাস হয়ে যাব। না, আমি একটু পার্সপেক্টিভটা একটা পার্সপেক্টিভ আমি শেয়ার করি। সেটা হলো যে যেটা তুমি বলতেছো যে কি 10% নেটওয়ার্কিং করতে, আমি এখানে একটা জিনিস একটু অ্যাড করতে চাই যে যখন ধরো আমি 20 বছর বয়স বা 22 বছর বয়স, আর যার সাথে নেটওয়ার্ক করতে চাচ্ছি হি ইজ ভেরি স্ট্যাবলিশড, 40-45, সে চিন্তা করবে যে এর সাথে নেটওয়ার্কের আমার লাভটাই কি, টু বি অনেস্ট উইথ ইউ। এখন আমার আরেকটা যে পার্সপেক্টিভ, আই ওয়ান্ট টু নো ইউর পার্সপেক্টিভ অ্যাজ ওয়েল অর সাজ্জাদ, সেটা হচ্ছে যে ইজ ইট নেসেসারি যে সবসময় আমাকে 40-50 মানে যারা খুবই স্ট্যাবলিশ তাদের কাছেই রিচ আউট করতে হবে? বিকজ দরকার তো নাই। কারণ আমি আজকে আমার আশেপাশের যারা আছে, আমার যারা পিয়ার্স আছে, তারাও তো একদিন যে ওয়ার্ল্ড লিড দিবে, তারাও তো একদিন নেতা হবে, তারাও তো একটা জায়গায় সিইও হবে। সো এমন কি হইতে পারে না যে নেটওয়ার্কিং আমি আমার ক্লাসের, আমার টিচারদের সাথে, আমার সিনিয়রদের সাথে, আরও সিনিয়রদের সাথে আছে, অ্যালামনির সাথে, ওই লেভেলে কি হোয়াট ইউ থিঙ্ক অফ দ্যাট, যে ওইটাও তো করা যেতে পারে? এক্স্যাক্টলি, ওই 10%-এ হচ্ছে ওই গ্রুপটা আসবে। কারণ অনেক সময় বলে না যে আসলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ঠিক না, ঠিক সেরকম আমি এখন যেই লেভেলে আছি তার থেকে 1 কিংবা 2 ধাপ ওপরের মানুষের সাথে আমি নেটওয়ার্কিং করি, এইটা আমার জন্য অনেক বেশি মিনিংফুল হবে। কারণ এটা বলা হয় না যে আমি নেটওয়ার্ক ওয়ার্ডটাকে আসলে এভাবে দেখি, নেট এবং ওয়ার্ক মাঝখানে যদি আপনি একটা স্পেস দেন কি হয়, টোটাল কাজ। আমাদের যেটা প্রবলেম হয় কি, আমরা নেটওয়ার্কে অনলি একটা কমিউনিকেশনের টুল দেখি, কিন্তু আমার নেট ওয়ার্ক যে পরিমাণ মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে ওইটাই আসলে আমার নেটওয়ার্ক। বুঝতে পারছেন ভাই? সো ওই নেটওয়ার্কের মাঝখানে আমাদের ওই স্পেসটা দরকার ওয়ার্কটা বোঝার জন্য। আমাদের সোসাইটিতে এখনও যেটা হয়,
আমাদের পিছিয়ে পড়ার একটা বড় কারণ হচ্ছে আমরা মনে করি মেইন ওয়ার্কের চেয়েও নেটওয়ার্ক বেশি দরকার। বিষয়টা একদমই তা না। আমার মেইন স্কিলটা আগে দরকার, ফাউন্ডেশন দরকার, দেন আই নিড টু বি নোটিসড বাই দ্য রাইট পিপল ইন দ্য রাইট টাইম ফর দ্য রাইট রিজন। তিনটা ইম্পর্টেন্ট। সঠিক মানুষটারও আমাকে চিন্তা হবে, সঠিক কারণে চিন্তা হবে, সঠিক সময়ে চিন্তা হবে। তাইলে ওই নেটওয়ার্ক থেকে আমি আসলে বেশি কিছু নিয়ে আসতে পারবো। নইলে আমাদের যেটা হয় কি, আমরা কিছু কিছু স্টেটমেন্ট আমরা খুব শ্যালোভাবে নেই। নেটওয়ার্কিং মানে যাব, কার্ড দিচ্ছি, ও ভাইয়া আপনার কার্ড তো আমার কাছে আছে, তুমি আমার অফিসে একটু এসো, চা খেয়ে যেও। আমরা মনে করি কারো কার্ড পাওয়া, লিঙ্কডইনে অ্যাড হওয়া, কারো অফিসে দেখা করতে যাওয়া, এইটাই নেটওয়ার্ক না। নেটওয়ার্কের জন্য আমাদের কমন গ্রাউন্ড ক্রিয়েট করতে হয়। আমি কি অফার করতে পারবো, আমি কি অপরচুনিটি চাই, উনি কি অফার করতে পারবেন, উনি কি অপরচুনিটিস চান। কমন গ্রাউন্ড হলে নেটওয়ার্কটা স্ট্রং হয়। ইন্টারডিপেন্ডেন্স লাগে, এবং এই ইন্টারডিপেন্ডেন্সের কারণে আসলে একটা নেটওয়ার্ক স্ট্রং হয়। সো এইগুলা ছাড়া আমরা যখন শুধু নেটওয়ার্কিং করি, একসময় মনে হয় যে এত মানুষ আমাকে চিনে, তাও আমার কোনো গ্রোথ হয় না কেন, আমার তো কাজের কাজ কিছু হয় না। এটা হচ্ছে ভাই প্রথম ইস্যুসটা। এটা শুধুমাত্র স্টুডেন্ট না, প্রফেশনাল লাইফেও অনেক কাজে লাগে। সেকেন্ড যেই জিনিসটা, মানে যেই অ্যাপ্রোচটা আমাদেরকে হেল্প করে, আমি যখন একটা ইন্টারভিউ বোর্ডে গিয়েছি, তখন আমাদের একটা মানুষকে দেখে কিন্তু আমাদের একটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হয় যে মানুষটা আসলে কেমন। ইন্টারভিউ বোর্ডে একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যায়। জাস্ট একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে বলে কোচেবল, মানে যাকে শেখানো যায়। আপনি একটা ইন্টারভিউ বোর্ডে গিয়েছেন, কেউ আপনাকে প্রশ্ন করছে, অ্যান্সার আপনি পারেন কিংবা না পারেন, আপনার অ্যাপ্রোচটা যদি এরকম হয় যে আপনি কোচেবল, অর্থাৎ কোচেবলের আসলে দুইটা আঙ্গিক আছে। এক, আপনাকে শেখানো যায়, দুই, আপনি দ্রুত এবং যথাযথ ওয়েতে শিখতে পারেন। সো একটা মানুষের যদি শেখার ইন্টেনশনও থাকে, অ্যাবিলিটিও থাকে, তখন সেই ইন্টারভিউ বোর্ডে থাকলে সামনে যেই মানুষরা আছেন তারা কিন্তু বোঝেন যে আসলে আমি সবসময় 100% ম্যাচ পাবো না, যেটুকু আমার গ্যাপ আছে সেটুকু আমি শিখাই নিতে পারবো কিনা। সো যখন ইন্টারভিউ বোর্ডের সামনে কাউকে দেখে যে ছেলেটা বা মেয়েটা কোচেবল, তাকে শেখানো যায়, সে শিখতে আগ্রহী, সে শিখতে পারে, তখন কিন্তু সে তার জন্য অপরচুনিটিস ক্রিয়েট করতে পারে। আমরা যেটা হয়, আমরা অনেক সময় দেখি যে না, আমার ইন্টারভিউ বোর্ডে আমি পারতেছি না প্রশ্নের উত্তরটা, অপরচুনিটি ক্রিয়েট করা যেত আমার একটা অ্যাপ্রোচ ডেভেলপমেন্টের মাধ্যমে। আমরা অপরচুনিটি ক্রিয়েট করি না, আমরা সেখান থেকে কিন্তু নিজেকে সরাই নিয়ে আসি। সো ইন্টারভিউ বোর্ডে যখন থাকি তখন প্রুফ করতে হয় আমরা কোচেবল। যখন জবে ঢুকে গেছি সেই মুহূর্তে আরেকটা ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডটা, বা ওয়ার্ড না আসলে এটা একটা স্টেটমেন্ট, যে একটা স্টেটমেন্ট থাকলে আপনার সুপারভাইজার আপনাকে খুবই পছন্দ করবে, আপনি সুন্দরী না হইলেও। সেটা হচ্ছে আপনাকে কাজ দেয়া মানে কাজ হওয়া। ভেরি গুড। এখন আপনার বস আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করে যদি এইটা ফিল করে যে হ্যাঁ, নাফিসকে একটা কাজ দিছি আর আমার টেনশনের কিছু নাই, কাজটা হয়ে যাবে, আপনি যদি সেই রকম একটা পার্সোনালিটি তৈরি করতে পারেন, সেই রকম একটা লেভেল আপনি তৈরি করতে পারেন, আপনাকে আপনার কলিগও পছন্দ করবে, আপনার সিনিয়রও পছন্দ করবে, সবাই পছন্দ করবে। ভেরি গুড। কারণ আপনাকে কাজ দেওয়া মানে কাজ হয়ে যাচ্ছে, আর অন্যকে কাজ দেওয়ার পর কাজ আদায় করতে যেই কাজ করা লাগে সেটা ওই কাজের চেয়েও বড় কাজ, এবং এটা আরও বেশি প্রবলেম্যাটিক। বাস্তব। ঠিক আছে, এই কারণে বাসায় দেখবেন, আমার বাসায় আমার মা মাঝে মাঝে বলে ঘরের মেয়েটকে দিয়ে কাজ করানো একটা বড় কাজ। ইভেন আপনারা অনেকে হয়তো সেই জায়গায় রিলেট করতে পারবেন। সো আপনার যদি এই দুইটা জিনিস থাকে, আপনারা অনেক সময় আসলে ঠকে যাওয়া বলতে দুইটা জিনিস বোঝায়। এক, প্রাপ্যটা না পাওয়া, যেটা আমার পাওয়া উচিত। সেকেন্ড, প্রাপ্যটা পেয়েছি, আমি ধরে রাখতে পারলাম না। পাওয়া জিনিস হারানো এবং না পাওয়া দুই ধরনের ঠকে যাওয়া। এবং ছোট ছোট আসলে কিছু অ্যাপ্রোচ ডেভেলপ করলে আসলে আমরা ওটা কমাইতে পারি। ফার্স্টে কি হলো যে নেটওয়ার্ক বন্ধু, আমাদের সাথে মানুষজন এরকম মেসেজ দেয় না যে ভাইয়া একটু দেখা করব, ভাইয়া একটু বসবো, এই ছেলেটার ভেতরেই কিন্তু কাজ করতেছে, ভাইয়া কিন্তু আমার রিপ্লাই দিয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় যে ইভেন এরকমও হয়েছে, ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। আমি যখন বুঝতে পেরেছিলাম কোনো একজন ক্লায়েন্ট আমার অফিসে আসতেন, বারবার আসতেন, এসে আমি দেখতাম কি উনি বসে থাকেন কেন। যেই দিন থেকে আমি বুঝতে শুরু করলাম, জায়গা না, এই জন্যই বসে থাকেন। আমি যেই দিন থেকে বুঝতে পারলাম যে
হয়তো বা টু সেন্স পডকাস্ট পছন্দ করে বা কিছু একটা পছন্দ করে, এই জন্য এসে বসে থাকে। সেদিন থেকে উনি যখন আসতো আমি টিমকে বলতাম কি উনি আসলে আমাকে বলবা, আমি ওই সময়গুলো থাকবো না। উনি কিন্তু এসে এরপর দেখলাম ওনার আশাটা কমে গেল, কারণ ওনার ব্যবসার তো ক্ষতি হয়ে যাচ্ছে। উনি ভাবতেছেন কি আমি তো জাস্ট একটু যত বেশি থাকবো নেটওয়ার্ক হবে, নেটওয়ার্ক আসলে হচ্ছিল না। আমার মনে হচ্ছিল কি হইতেছে, না ওনার লাভ হবে না আমার লাভ হবে। ভেরি ইন্টারেস্টিং, প্লিজ ক্যারি অন। সো প্রথম এই জায়গাটা হয়ে গেল। সেকেন্ড, এখন একটু দেখে নিই যে আমাদের তো কিছু কিছু কোয়ালিফাইড এমপ্লয়িজ থাকে। কোয়ালিফাইড এমপ্লয়িজরা বিভিন্ন অফিসে গিয়ে ঠকেন কিভাবে, এটাও জানা দরকার, কারণ আপনারা অনেক কোয়ালিফাইড মানুষ, এটা আপনাদের জন্য। ওরে বাবা, আপনি একটা প্রতিষ্ঠানে গেছেন, আপনার একটা পার্টিকুলার ইস্যুতে স্কিল অনেক ভালো, নলেজ অনেক ভালো, কিছু ক্লায়েন্ট আপনাকে ছাড়া কাজই করবে না, এরকম হইতেই পারে, এবং আপনি টপ পারফর্মার আপনার প্রতিষ্ঠানের। এইটার কারণে আপনার কিছু কলিগ আপনাকে অপছন্দ করতে পারে, আপনার প্রাপ্য থেকে আপনাকে বঞ্চিত করতে পারে। প্রশ্ন হচ্ছে আপনি ওই প্রবলেমটাকে কিভাবে সলভ করবেন। আমি একটা ছোট্ট অ্যানালজি দিই, তাইলে বুঝবেন। এখানে আপনারা দুইজন আসছেন, মনে করেন আপনারা তো একটু আগে বিদেশে যাওয়ার প্ল্যান করতেছিলেন না, মনে করেন আপনারা দুইজন অ্যামাজনে গেছেন, এর মধ্যে সাজ্জাদ ভাইয়ের হাতে একটা বন্দুক আছে, আপনার হাতে নাফিস ভাইয়ের হাতে কিছু নাই। প্রশ্ন হচ্ছে অ্যামাজনের ওই বনে আর কেউ নাই, নাফিস ভাই আপনি কি সাজ্জাদ ভাইকে ভয় পাবেন নাকি পাবেন না? ওনার হাতে একটা বন্দুক আছে। হ্যাঁ ভয় পাবো। কেন? ও যদি মারে আর কি। এক্স্যাক্টলি ভাই, অ্যান্সার দিয়ে দিস। আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে আছেন, সেই সময় আপনার স্কিল হচ্ছে এরকম এক একটা অস্ত্রের মতো। ওই অস্ত্র দেখে অন্য মানুষ আপনাকে ভয় পেতে পারে। এর কারণ হচ্ছে প্রতিষ্ঠান পিরামিড স্ট্রাকচারে চলে। নিচ থেকে আমি যখন আস্তে আস্তে উপরে উঠবো, আমার কিন্তু জায়গা কম। যেহেতু জায়গা কম, অল্প মানুষ প্রমোটেড হবে। যেহেতু অল্প মানুষ প্রমোটেড হবে, যাদের প্রমোটেড হওয়ার সম্ভাবনা বেশি, আমার একটা ফ্রেন্ড একটা জায়গা নেওয়া মানে ওই জায়গাটা অন্য কেউ নিতে পারতেছে না। 10 থেকে 4, 4 থেকে 3, 2, 1 এইভাবে উঠবে। সো অ্যাপ্রোচটা কিভাবে ডেভেলপ করতে হবে বলি। আপনার স্কিল ওইটা একটা বন্দুকের মতো। ওই বন্দুক সাজ্জাদ ভাই দুইভাবে কমিউনিকেট করতে পারে। এই নাফিস, আমার হাতে বন্দুক আছে, তোমার আমারে ভয় পাওয়া উচিত। সেকেন্ড, নাফিস আমার হাতে বন্দুক আছে, অ্যামাজনের কোনো পশু পাখি যদি তোমার অ্যাটাক করে, আই উইল সেভ ইউ। দেখেন, একটা বন্দুকের দুইটা অ্যাপ্রোচ আছে। প্রথম অ্যাপ্রোচে আপনি ওনাকে দেখে ভয় পাইতে পারেন। সেকেন্ড অ্যাপ্রোচে ওই বন্দুক দেখে আপনি সেফ ফিল করতে পারেন, সাজ্জাদ তো আমার খুব কাছের ফ্রেন্ড, ও থাকতে আমার কিছু হবে না। সো আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে আছেন, আবার কথা হচ্ছে আপনার স্কিল দুইভাবে কমিউনিকেটেড হইতে পারে। আমার তো অনেক স্কিল, আমাকে তো টপ লেভেল খুব পছন্দ করে, আমি তো প্রমোটেড হয়ে যাব। নিজের কপালে নিজে বাড়ি মারবেন, নিজে বাস খাবেন। এই অ্যাপ্রোচটা এরকম হইতে পারে, ওকে আমি তো আইডিয়া জেনারেশনে খুব ভালো, আসো আমরা যদি একসাথে কাজ করি, আই ক্যান হেল্প ইউ, আই ক্যান টিচ ইউ, আমরা এই প্রজেক্টটা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারি। দেখেন, সেম স্কিল দিয়ে আপনার কমিউনিকেশন দুই টাইপের হয়। প্রথম টাইপের কমিউনিকেশন আপনি আরেকটা মানুষকে ইনফেরিয়র ফিল করাচ্ছেন, ইনসিকিউর ফিল করাচ্ছেন। সেকেন্ড টাইপের কমিউনিকেশনে আপনি আপনার স্কিলটা তাকে ট্রান্সফার করবেন, আপনার স্কিল দিয়ে আপনি আরেকজনকে এম্পাওয়ার্ড করতেছেন। সেকেন্ড ওয়েতে অ্যাটলিস্ট আপনি ঠকে যাওয়ার পরিমাণটা কমাইতে পারবেন, কারণ ওয়াইজ ওয়ে হচ্ছে এনিমি ক্রিয়েট না করা, এনিমিকে নিজের সাইডে নিয়ে আসা। আপনার স্কিল আপনার এনিমিকে নিজের সাইডে নিয়ে আসুক। আপনি বরঞ্চ কমিউনিকেশনটা এইভাবে করেন, আমি আসো তোমাকে হেল্প করি গ্রো করতে, তোমার স্কিল ডেভেলপ করতে। ঠকে যাওয়ার প্রবলেম থেকে কম্পারেটিভলি বাঁচা যায়। এটা খুবই ট্রিকি একটা জায়গা, এবং অনেকে এই প্রবলেমগুলো অনেক দিন পরে রিয়ালাইজ করে যে কেন তাকে অন্যরা অপছন্দ করে। কারণ সাবকনশাসলি আমাদের অ্যারোগেন্স কমিউনিকেটেড হয়ে যায়। সাবকনশাসলি আমাদের ভেতর এক ধরনের অহংকার চলে আসে, আমি তো কাজটা ভালো পারি। ওই সাবকনশাস জিনিসটা আমি ফিল করি না, আমার পাশের জন ফিল করে, তার ফিলিংয়ের রিয়াকশন হচ্ছে সে আমাকে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারতেছে না। এবং এইটার জন্য যেটা ইম্পর্টেন্ট হয়, একটা প্রতিষ্ঠান যখন লিডারশিপ রোলে কাউকে প্রমোটেড করতে চায়, তখন সবসময় মাথায় রাখতে হয় লিডার ইজ মোর দ্যান আ গুড পারফর্মার। আপনি একজন গুড পারফর্মার এর মানে এই না আপনি একজন গুড লিডার। গুড লিডার হওয়ার জন্য ইউড হ্যাভ টু বি মোর দ্যান এক্সেলেন্ট পারফর্মার। এবং ওইটার জন্য আপনি যখন পারফর্মার, আপনি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল আউটপুট নিয়ে আপনি রেসপন্সিবল। যখন আপনি লিডার, আপনি অনেকের আউটপুট নিয়ে আপনি রেসপন্সিবল। সো এই অনেকের আউটপুটটা যে আপনি আনতে পারবেন, এটার জন্য অনেকের
গ্রহণযোগ্যতা আপনার প্রয়োজন। সেই গ্রহণযোগ্যতা অনেকেরই নষ্ট হয়ে যায় ওই আর্লিয়ার দিনগুলাতে সাবকনশাসলি তার স্কিল তাকে যে অ্যারোগেন্ট বানায় ফেলছে ওইটার কারণে। এটা এত ডিপ রুটের জায়গা যে অনেক দিন পরে আমরা এটাকে আইডেন্টিফাই করি, ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে যায়। সো এখন থেকেই মনে একটু কনসাস হওয়া যায়। আপনারা কি এখানে কোনো অ্যাড করবেন? এই জায়গা থেকে আমি তো অন্যান্য কর্পোরেটে চাকরি টাকরি যেগুলো করছি আলহামদুলিল্লাহ একদম পুরো ম্যাচ করতে পারতেছি, কিন্তু নিজের ব্যবসায়িক জীবনে এখন তোমার এই কথা থেকে আইডিয়েশনে মাঝে মাঝে আমি এমনভাবে আইডিয়া দিচ্ছি, তো টিম মেম্বার্সরা অনেকটা এরকম হয়ে যাচ্ছে যে ওরে ভাই ভাই তো আইডিয়াটা এভাবে দেয়, আমরা তো আইডিয়াটা এভাবে বানাইতে পারি না। সো আমি এখন তোমার কথা শুনতেছে চিন্তা করছি, বাই দ্য ওয়ে আমি কি কখনো আসলে ইনডিরেক্টলি অ্যারোগেন্স শো করে ফেলতেছি এরকম, কী রে ভাই তোরা কেন এভাবে আইডিয়া দিতে পারতেছিস না, তোদের আইডিয়া কেন ক্লায়েন্টরা নেয় না? আমি এটা নিয়ে এখন একটু টেনশনে আসি যে আসলে আমি কি ওদেরকে এম্পাওয়ার করি, নাকি বটগাছের তলায় অন্য গাছ জন্মাতে পারে না সেই রকম কোনো অ্যারোগেন্স আমার ইনডিরেক্টলি শো হয়ে যায়। সিরিয়াসলি আই থিঙ্ক এটা আমার চিন্তা করা উচিত আমি নেক্সট একটু টাইম। স্টেপ বাই স্টেপ এটাকে বলো অ্যাড্রেস করে দেই। অ্যারোগেন্স থেকে বের হবেন কিভাবে এটাকে ভাইয়া। বের করেন। অ্যারোগেন্স হচ্ছে এক ধরনের ইমোশনাল বিহেভিয়ার। আপনি একটা ইমোশনাল বিহেভিয়ারকে যদি চেঞ্জ করতে চান, আপনাকে একটা অল্টারনেটিভ ইমোশনাল বিহেভিয়ার ক্রিয়েট করতে হবে। অ্যারোগেন্সের দুইটা অল্টারনেটিভ ইমোশনাল বিহেভিয়ার আছে। প্রথমটা হচ্ছে গ্রেটফুলনেস। আপনি একই সাথে গ্রেটফুল, একই সাথে অ্যারোগেন্ট হইতে পারবেন না। সো আপনার যদি কোনো একটা আইডিয়া জেনারেশনের স্কিল ভালো থাকে, আপনাকে যিনি শিখিয়েছেন, আপনার সৃষ্টিকর্তা, আপনার সুপারভাইজার, ফ্যামিলি মেম্বার, সবার প্রতি আপনার সাথে গ্রেটফুলনেস থাকে। ইভেন আপনার কোনো একটা টিমমেটও আপনাকে কোনো না কোনো হিন্ট দিতে পারে, যে হিন্ট থেকে আপনি হিন্টটাকেই পরবর্তীতে কিন্তু ম্যাক্সিমাইজ করে আইডিয়া বানিয়েছেন। সো প্রথম যেটা আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে, অ্যারোগেন্স কমাতে হলে প্রথম অল্টারনেটিভ বিহেভিয়ার হচ্ছে গ্রেটফুলনেস নিয়ে আসা। আপনার স্কিলের পেছনে কার কার কন্ট্রিবিউশন আছে। সেকেন্ড ওয়ান হচ্ছে কোঅপারেশন। কোঅপারেশন বলতে বোঝায় আপনি যেই স্কিলটা অ্যাচিভ করেছেন, আপনার টিম মেম্বারকে আপনি কোঅপারেট করবেন যাতে করে সেম স্কিলটা তারা ডেভেলপ করতে পারে। কোনো একটা ভিডিও যেটা দেখে আপনি শিখেছেন সেটা ফরওয়ার্ড করলেন, কোনো একটা বই যেটা দেখে আপনি শিখেছেন সেটা আপনি শেয়ার করলেন, কোনো একটা কোর্স যেখান থেকে আপনি শিখেছেন সেটা আপনি তাদের সাথে শেয়ার করলেন, আপনার কোনো মেন্টর কোনো একটা আইডিয়া দিল, আপনি সেটা সামারি তাদের সাথে শেয়ার করলেন। কোঅপারেশনের আরেকটা ছোট্ট ধাপ, এটা হচ্ছে একটু পিরিয়ডিক মনিটরিং করা। পিরিয়ডিক মনিটরিং জিনিসটা অনেকটা এরকম, আমরা যখন ছোটোবেলায় টিউশনি করতাম বা আমরা যখন পড়তাম, একটা চ্যাপ্টারের 2টা ম্যাথ আমাদেরকে টিচাররা করে দিত, পরে আবার 2-3টা আমরা নিজেরা করতাম। সো আপনি বিভিন্ন আইডিয়া জেনারেশনের কিন্তু টেমপ্লেট আছে, আপনি যেটা করবেন নিজে একটা টেমপ্লেট সলভ করে দিবেন, ওদেরকে আপনি 1-2টা করতে দিবেন, করার পর আপনি ইভালুয়েট করবেন, এরপর ডেভেলপ করে দিবেন। এতে করে যেটা হবে, তারা বটগাছের নিচে থাকবে কিন্তু তারা নিজেরাও বীজ বপন করাটা শিখবে। সো দুটোই হচ্ছে, আপনার মেন্টরশিপও পাচ্ছে, মনিটরিংও পাচ্ছে, নিজে আবার একটা মডেল ফলো করে সে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে। এটাকে বলা হয় মাইক্রো ডেলিগেশন। অর্থাৎ অনেক বড় একটা কাজ এখনই আপনি কনফিডেন্ট না সে A to Z একাই লিড দিয়ে আগায় নিতে পারবে, ওকে ফুল কাজের কোন অংশটুকু তাকে ডেলিগেট করলে সে ওইটুকুর ডেলিগেশনের দায়িত্বটা নিতে পারবে। সো আপনি তাকে ফুল কাজ শুরুতেই ডেলিগেট না করে ছোট্ট একটা পোর্শন আপনি ডেলিগেট করে দেন, সে দায়িত্ব নেওয়াটা শিখুক, ওইটাকে আপনি ম্যানেজ করেন, ওইটাকে আপনি মনিটর করেন। ইভেন এখানে আরেকটা খুব ট্রিকি জিনিস আমি আপনাদেরকে ধরাই দিই, কিছু কিছু প্রতিষ্ঠানে বা এটা আমাদের পার্সোনালিটির কারণেই মনিটরিং অনেক সময় আমরা এমনভাবে করি, একটা মানুষ ভাবে যে আবার দোষ ধরতে আসতেছে। দেখেন, মনিটরিংয়েরও কিন্তু সাইকোলজিক্যাল কমিউনিকেশন আছে। এমনভাবে মনিটরিং করবেন না যে আপনি চার্জ করতে আসছেন যে সে ঠিকমতো কাজ করতেছে কিনা, ফাঁকিবাজি করতেছে কিনা। ভার্সেস আপনি এমনভাবে মনিটরিং করতে আসতেছেন যে তোমার কি সব কিছু ঠিক আছে, আবার কোনো হেল্প লাগবে, বুঝতে সমস্যা হইলে আমাকে বললো। দেখেন, এই কথার মাধ্যমেও কিন্তু আপনি মনিটরিং করতেছেন। সো বুঝতে সমস্যা হইলে আমাকে বললো, এটাও যেমন মনিটরিং। এই তোমার কাজটা কত দূর হয়েছে, এটাও মনিটরিং। প্রথম মনিটরিংয়ে সে এমপাওয়ার্ড ফিল করে, সেকেন্ড মনিটরিংয়ে সে ইনসিকিউরড ফিল করে। সো এইরকম ওয়েতে আপনি যদি কমিউনিকেট করেন, আশা করা যায় সে আপনাকে বেস্ট আউটপুটটা দিবে। আদারওয়াইজ আপনার এমপ্লয়ি আপনাকে ঠকাবে, সিরিয়াসলি ঠকানোতে বেয়ার মিনিমাম আপনাকে অফার করবে। সে বেয়ার মিনিমাম থেকেও যাতে বেশি অফার করে
সেটার জন্য ওই হিউম্যান কানেকশন, হিউম্যান রিলেশনশিপটা প্রয়োজন। ইভেন আপনি যখন কোনো একটা মানুষকে কাজ ডেলিগেট করছেন, কাজ ডেলিগেশনের সময় ৩টা কাজ একটু করলে ভালো হয়। প্রথম জিনিস হচ্ছে আপনি তাকে একটু মোটিভেশন কমিউনিকেট করবেন যে সে কাজটা করতে পারবে। সেকেন্ড ওয়ান, আপনি তাকে এইটাও ডেলিগেট করবেন, দেখো তুমি যোগ্য, এই জন্যই আমি তোমাকে কাজটা ডেলিগেট করতেছি। সো তার অ্যাবিলিটিকে অ্যাড্রেস করবেন। এবং থার্ড, এই কাজটা করতে গিয়ে সে যেটা শিখবে এটা তাকে ফিউচারে সে আপনার সাথেই কাজ করুক আর বাইরে যেখানেই কাজ করুক, সেইখানে সে কিভাবে অ্যাপ্লাই করে আরও পার্সোনাল গ্রোথ পাবে সেটা আপনি শেখাবেন। সো আপনার কাজ করতে গিয়ে সে ফিউচারে কোন কোন গ্রোথ অ্যাচিভ করবে এটাও যদি আপনি কমিউনিকেট করেন, কম্পারেটিভলি কমিটমেন্টটা বাড়ার সম্ভাবনা থাকে। কারণ তখন সে আপনার জন্য কাজ করবে না, সে তার নিজের ফিউচার গ্রোথের জন্য কাজ করবে। পারফেক্ট, স্পট অন। প্রতিটা জায়গায় যেখানে যেখানে আমি মনে করতেছি যে হ্যাঁ, এখন আমার এই অন্টারপ্রেনারশিপের এই জার্নিতে আমার গ্যাপগুলো পড়তেছে, একদম পারফেক্টলি অ্যাড্রেস করে দিল আলহামদুলিল্লাহ। বিকজ এভরিওয়ান ইন আওয়ার টিম আলহামদুলিল্লাহ এভরিওয়ান ইজ কেপেবল, মারাত্মক সম্ভাবনাপূর্ণ প্রতিটা ছেলেরা মাশাআল্লাহ। কিন্তু ওই মাঝে মাঝে লিডারশিপ তো ছুটে যায়, যতই জানি না কেন। নাইস দিছে ভাইয়া যে এম্পাওয়ার করে দেওয়াটা। এই ইস্যুতে, এই যে লিডারশিপ ছুটে যাওয়ার কথা বললেন না, এই ইস্যুতেও 5টা পয়েন্ট আছে, একটু আমি শেয়ার করি কারণ এটা সবারই কাজে লাগবে। কি এটাকে বলা হয় যে দেখেন, আমাদের বেঁচে থাকার জন্য, শারীরিক সুস্থতার জন্য 6 ধরনের নিউট্রিশন দরকার, তাই না? আমাদের যেমন যে কোনো একটা নিউট্রিশনের অভাবেই আমরা অসুস্থ হয়ে যেতে পারি, লিডারশিপের এরকম 6টা আসপেক্ট আছে যেটার একটা থাকলেই আপনার লিডারশিপ ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে না, আপনার লিডারশিপ উইক হয়ে যাবে। আমি একটু ওই 6টা আপনাকে ধরাই দিই, আপনি 1 বাই 1 আপনি সব ধরতে পারবেন। প্রথম যেটা, আপনি যদি দেখেন আপনি এন্টারপ্রেনার কাজ করতে যাচ্ছেন, আপনার একটা কাজ যেটা 5-6 জন মিলে করার কথা, সব কাজ দিন শেষে আপনার একারই করতে হচ্ছে, ইউ আর নট এ গুড লিডার। আপনি যদি আপনার কাজের কোনো একটা মোমেন্টে দেখেন আপনার সব কাজ আপনার একারই করতে হচ্ছে, আপনার সাথে অনেক মানুষ আছে, ভাই আপনার লিডারশিপ ভালো না, আপনি ওটাকে চেঞ্জ করেন বা আপনি ওই জায়গায় নিজেকে আরেকটু স্ট্রং বানান। আমরা যেটা অনেকে জাস্টিফাই করি, আমি একাই 6 জনের কাজ করি, ভাই একাই 6 জনের কাজ করেন মানে বাকি 5 জন আপনাকে ইউজ করতেছে। আপনাকে এটা বুঝতে হবে যে আপনি আপনার লাইফের কোনো একটা মোমেন্টে, প্রফেশনাল লাইফের যেই কাজ আপনার একার করার কথা না, 5-6 জন মিলে করার কথা, সেটা আপনাকে একাই করতে হচ্ছে, মানে আপনি প্রপারলি ডেলিগেশনটা শিখেন নাই, অথবা আপনি প্রপারলি প্রফেশনালি তাদেরকে ডিল করা শিখেন নাই। সো এটা হচ্ছে প্রথম, যেটার মাধ্যমে আপনার লিডারশিপ উইক হয়ে যাচ্ছে। এটা আইডেন্টিফাই করেন। এটা মূলত অডিয়েন্সকে আমি এই প্রশ্নটা, এই 6টা জিনিস আমি ধরিয়ে দিচ্ছি এই কারণে, যাতে করে দেখতে পারেন এর ভেতরে কোন কোন বৈশিষ্ট্য আপনার ভেতরে আছে। যেই বৈশিষ্ট্য আপনার ভেতরে আছে সেটা আপনার দুর্বলতা, আপনি সেই দুর্বলতায় কাজ করবেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। সো প্রথমটা হচ্ছে সব কাজ আপনার একাই করা লাগে। সেকেন্ড ওয়ান, যেটা আপনি কোনো একটা কলিগের সাথে আপনি কাজ করবেন বা আপনি অফিসের ভেতরে আছেন, আপনার কোনো একটা কলিগকে দেখে হঠাৎ করে মনে হইল, মনে করেন নাফিস ভাইয়ের সাজ্জাদ ভাইকে দেখে মনে হইল আজকে তো আমার সাজ্জাদের একটা হেল্প লাগবে, কিন্তু সাজ্জাদ কি আমাকে এই হেল্পটা করবে? এই যে প্রশ্নটা করলেন, আপনার লিডারশিপ ওইখানেই নষ্ট হয়ে গেছে। এর মানে কি জানেন? এই ফিলিংটা আপনার মাথায় আসা মানে আপনি এখনও সাজ্জাদ ভাইয়ের সাথে এমন একটা রিলেশনশিপ ডেভেলপ করেন নাই যে আপনি চোখ বন্ধ করে তার কাছে হেল্প চাইতে পারেন। আপনি যদি আপনার কলিগের কাছে লজিক্যাল, জাস্টিফাইড হেল্প চাওয়ার ব্যাপারে যদি নার্ভাস ফিল করেন, তার মানে আপনার ওই হিউম্যান বন্ডিংটা ক্রিয়েট হয় নাই। আপনিও যদি দেখেন আপনার অফিসের কোনো একজন কলিগের সাথে আপনি মন খুলে আপনার একটা প্রয়োজন তুলে ধরতে পারতেছেন না, আপনার লিডারশিপ ওই জায়গাটাতেই উইক হয়ে গেছে। ওয়ার্ক অন দ্যাট হিউম্যান রিলেশনশিপ। থার্ড ওয়ানটা হচ্ছে অনেকটা এরকম, আপনার অর্গানাইজিং স্কিল খুবই খারাপ। আপনাকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে দিলে আপনি পারেন না, আপনাকে কোনো একটা ছোট্ট জিনিস অ্যারেঞ্জমেন্ট করতে দিলে আপনি পারেন না, আপনাকে একটা প্ল্যান দিলে আপনি একটা প্ল্যান A to Z আপনি লিখতে পারেন না বা বানাতে পারেন না, বা আপনি কোনো একটা ইভেন্টই নামাইতে পারেন না, ওয়ার্কশপ, কনফারেন্স, কিছুই, মানে আপনার মূল কথা আপনি একটা ইভেন্ট অর্গানাইজ করতে পারেন না। আপনার লিডারশিপ উইক। কেন স্পেসিফিক এই কাজটা? কারণ ইভেন্ট মূলত একটা কাজ না, অনেক কাজের যোগফল। গেস্ট ইনভাইট থেকে শুরু করে টাইম ম্যানেজমেন্ট,
অডিয়েন্স ম্যানেজমেন্ট, তাদের বিভিন্ন গুডিজ দেওয়া, ইভেন্টের ব্যাকগ্রাউন্ড কাজ করা, ইভেন্টের ফ্রন্টে কাজ করা, পোস্ট ইভেন্ট আপনার যে প্রমোশন থেকে শুরু করে A to Z, প্রপার প্ল্যানিং ছাড়া মানে একটা ইভেন্টে আসলে 3টা জিনিস থাকে, পিপল থাকে ইনভলভড, প্রসেস থাকে কখন কি হবে, এবং এর পাশাপাশি থাকে হচ্ছে ফুল জায়গাটার একটা আপনার পারপাস, যেই পারপাসটা একটা ইভেন্টকে অ্যাচিভ করতে হয়। সো এই জায়গাগুলোতে আপনি যদি মানুষ ম্যানেজ করতে না পারেন, টাইম ম্যানেজ করতে না পারেন, টাস্ক ম্যানেজ যদি করতে না পারেন, এই 3টা কাজই আপনার লিডার হিসেবে করা লাগে। পিপল ম্যানেজ করতে হয়, প্রসেস ম্যানেজ করতে হয়, টাইম ম্যানেজ করতে হয়, প্রায়োরিটি ম্যানেজ করতে হয়। সো আপনি যদি কখনো দেখেন আপনি অর্গানাইজিংয়ে উইক, তার মানে একজন অর্গানাইজার যে মাল্টিপল স্কিলের যোগফলে তৈরি হইতো, ওই স্কিলগুলা যে লিডারশিপ এক্সারসাইজে কাজে লাগতো, আপনি সেখানেও খারাপ করবেন। এই কারণে আপনি নিজেকে আস্ক করেন যে আপনি কি অর্গানাইজিং স্কিলকে আপনার ভালো নাকি খারাপ। অর্গানাইজিং স্কিল যদি উইক হয়, আপনার লিডারশিপ স্কিল অটোমেটিক্যালি উইক হবে। অর্গানাইজিং স্কিল যদি স্ট্রং হয়, আপনার লিডারশিপ অটোমেটিক্যালি স্ট্রং হবে। সো 3টা পার্ট চলে গেল। ধরো সাপোজ অর্গানাইজেশনাল যে ব্যাপারটা আছে, যে ধরো আমি অর্গানাইজেশনাল জায়গাটা আমি উইক, অ্যান্ড আমি এটা শোনার পরে ও আচ্ছা আমি অ্যাওয়ার হয়ে গেলাম যে আমার অর্গানাইজেশনাল এই ব্যাপারটা আমার ওয়ার্ক করতে হবে। এখন কেউ যদি এটাতে উইক থাকে, সে কিভাবে এখানে এটাকে তার স্ট্রেংথ বানাতে পারে? টোটাল জায়গাটা হচ্ছে কি, আমরা অর্গানাইজিং স্কিল ডেভেলপ করতে চাই মাঠে গিয়ে। স্টার্টিংটা হবে মাথা থেকে। আমার প্ল্যানিং যত গোছানো, কমিউনিকেশন তত গোছানো। ট্রু। কমিউনিকেশন যত গোছানো, এক্সিকিউশন তত গোছানো। এক্সেলেন্ট, স্পট অন। এইটা আসলে 3টা জিনিস, থট লেভেল, কমিউনিকেশন লেভেল, এক্সিকিউশন লেভেল। আমরা শুরুতেই প্রবলেম সলভ করতে চাই এক্সিকিউশন লেভেলে। ভাই ওটা 3rd স্টেপ। আপনার যদি প্রপার প্ল্যানিং না থাকে, আপনি ইভেন্টে গিয়ে আপনি আপনার কি অর্গানাইজিং স্কিল দেখাবেন? আপনি পারবেন না। সো এটা স্টেপ 1 থেকে শুরু করতে হবে, যে আপনার থট এবং প্ল্যানিং, ডিসিশন মেকিং লেভেলে, দেন কমিউনিকেশন, ডেলিগেশন, দেন এক্সিকিউশন। এক্সেলেন্ট। ভাই কি অ্যান্সারটা পাইছেন? মোটামুটি মোটামুটি। So, এইটারও মানে ওই থট থেকেই আসলে শুরু হয়, থট, কমিউনিকেশন, এক্সিকিউশন, সেখান থেকে আসলে আমি কোন জায়গাটা চিন্তা করতেছি, মানে আমি একটু ডিটেলসে যাইতেছি। আমি প্রিটি শিওর হয়তো অনেক অডিয়েন্স যেহেতু বলতে পারতেছে না এখানে কোয়েশ্চেনগুলো, আমি তাদের হয়ে কোয়েশ্চেনগুলো একটু করতেছি। সো যেরকম হইতেছে যে অনেকে আছে, যেমন আমার মতো অনেক মানুষ যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের, রাইট? সাজ্জাদ সারা জীবন ইভেন্ট নামাইছে, ও হইতেছে ইভেন্টের বস, মানে ওরে যদি বলি মানে হি ইজ রিয়েলি গুড অ্যাট দিস, রাইট? এখন আমার মতো যারা অনেকে আছে যারা ইন্ট্রোভার্ট, একটু লাজুক, মানুষের সাথে মিশতে লজ্জা পায়, অনেকে আছে। অর্গানাইজিং স্কিল, এই যে আপনি প্রশ্নটা করছেন না, অর্গানাইজিং স্কিল বাড়ানোর জাস্ট 2টা ছোট্ট কিওয়ার্ড আছে, জাস্ট 2টা। এক হচ্ছে টাস্কের লিস্ট করা। ভেরি গুড। টোটাল আমার কি কি কাজ, জাস্ট লিস্ট দেম আউট। হ্যাঁ, জাস্ট আগে টাস্কের লিস্ট করব। আমরা অনেকে যেটা ভুল অ্যাপ্রোচে যাই, আমরা খুব এলোমেলো চিন্তা করি। আমার হাতে কি পরিমাণ মানুষ আছে, মানুষ দিয়ে চিন্তা করি না, আগে মানুষ, আগে হচ্ছে টাস্ক। ভেরি গুড। কোন টাস্ক আমার করতে হবে। সেকেন্ড টাস্ক যখন হয়ে গেল, সেকেন্ড কাজটা হচ্ছে আপনি একটু শিডিউল ভিজুয়ালাইজ করবেন, কোনটার পরে কি হবে। ওয়াও, এটা সাজ্জাদ মানে পুরোপুরি প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা কোর্স নামাই দিছে। ও কিন্তু এগুলো করে আসলে। টাস্ক আপনি লিস্ট করবেন, শিডিউলের মতো করে ভাববেন, আপনার প্ল্যান A to Z হয়ে গেছে। এটা যখন হয়ে গেছে, তখন কোন শিডিউলে কোন টাস্ক কে করবে। এক্স্যাক্টলি, দেন রেসপন্সিবিলিটি অ্যালাইন করা। কি ইঞ্জিনিয়ার নাকি? ইঞ্জিনিয়ার ছিল নাকি? আমাকে আপনি হিউম্যান ইঞ্জিনিয়ার বলতে পারেন, চিন্তার থট কারণ ইঞ্জিনিয়ার। আমি না একটা জিনিস অনেক কিছু সাজ্জাদের সাথে মিল পাইতেছি। আর আসলে একটা মানুষের সাথে কাজ করলে তো অনেক কিছু বোঝা যায়, মানে একদম ও যেরকম এরকম করে করতো যে মানে ওর মানে এই জন্য মজা লাগে যে ডিফারেন্ট সর্টস অফ মানুষের সাথে মিশতে মজা লাগে। ওর চিন্তাটা একদম ইঞ্জিনিয়ারদের মতো, যে আচ্ছা এই প্রবলেম আছে, ঠিক আছে তাহলে এই প্রবলেমটা করতে গেলে কি কি করা লাগবে। সো এই জিনিসটা ধরো যে আমি ওর কাছ থেকে আমি শিখছি যে আচ্ছা এইটা প্রবলেম, এই প্রবলেম রুট কজ এটা ওর কাছে প্রবলেমের সলিউশন থাকবে না, এটা আবার কি জিনিস। এক্স্যাক্টলি। আমি বলছি বাদ দে না ভাই, এটা মানে কি, এটার সলিউশন বের করতে হবে। আমাদের ভাই ইঞ্জিনিয়ারের সাথে থাকলে এটা সমস্যা আর কি। ওর ব্যাপারটা হচ্ছে তো, তুই বললি কি ওকে ইঞ্জিনিয়ার, তুই এখন এখানে ডাক্তারদের নিয়ে কথা বল, তুই এখানে অন্য কিছু নিয়ে কথা বল, সবকিছু নিয়েও কথা বলবে, কারণ কি তো সাইকোলজি নিয়ে চিন্তা করে। সো মাশাআল্লাহ, ভেরি নাইস, প্লিজ আলহামদুলিল্লাহ, ভেরি ব্লেসড। 4G জিনিস, আপনার কাছে মানুষ আনপ্রেডিক্টেবল লাগে, ঠিক আছে, আপনার তাহলে লিডারশিপ খুব উইক হয়ে যাবে।
একটা কথা কাকে কিভাবে বললে সে বুঝবে, এই যে একটু আগে আপনি যেভাবে বললেন উনি বুঝছে, এটা আমার Exactly. পরের পয়েন্ট ছিল, আপনি আমাকে ধরাই দিচ্ছেন, থ্যাংক ইউ। কিভাবে আপনার কলিগকে কথা বললে সে কাজটা করবে, কিভাবে বললে সে বুঝবে, হুম, কিভাবে বললে তার মন খারাপ হবে, কিভাবে বললে তার সে সাহস পাবে। একটা কলিগের সাথে আপনি কাজ করছেন, 4 মাস পরেও আপনি তার পালস বুঝেন না, তাহলে বুঝতে হবে আপনার লিডারশিপ উইক হয়ে যাচ্ছে। আপনি যদি 4 মাস পরেও একটা মানুষের পালস বুঝে তাকে দিয়ে যদি আপনি কাজ করাতে না পারেন, তাহলে বলতে হবে যে আসলে ওই মানুষটা আপনার লিডারশিপকে উইক করে ফেলবে। আপনার মানুষকে বুঝতে হবে, এবং এই ক্ষেত্রে আসলে মানুষের 3টা ধাপ আছে। মানুষ কি বলে, মানুষ কি বোঝায়, এবং মানুষ কি শুনতে চায়। এই 3টা ডাইমেনশন আপনি যদি বুঝতে পারেন, একটা মানুষকে আপনি রিজনেবলি প্রেডিক্ট করতে পারবেন। একজন লিডার হিসেবে আপনার একটা মানুষকে রিজনেবলি প্রেডিক্ট করতে পারাটা জরুরি। যদি না পারেন তাহলে ওই জায়গাটায় আপনার কাজ করতে হবে। হিউম্যান অ্যাটাচমেন্ট বাড়াতে হবে, হিউম্যান রিলেশনশিপ বাড়াইতে হবে। এটা হচ্ছে 4র্থ জায়গা। 5ম যেটা, আপনার চিন্তা এলোমেলো। আপনার সামনে যখন অনেক ইস্যুতে ডিসিশন নিতে হয়, হুম, আপনি এলোমেলো হয়ে যান। হুম, একটা ডিসিশন নেওয়ার আগে 4-5টা ফ্যাক্টর আপনি চিন্তা করতেছেন, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা আপনি বাদ করে দিয়েছেন। সো আপনি একটা ডিসিশন নেওয়ার আগে ক্লিয়ার পিকচার আপনার মাথায় কাজ করে না। অর্থাৎ আপনি ভবিষ্যৎকে ইজিলি ভিজুয়ালাইজ করতে পারেন না যে আপনার একটা ডিসিশন, কমিউনিকেশন এবং অ্যাকশনের ভবিষ্যৎ কী হবে। তাহলে দেখবেন আপনার লিডারশিপ উইক হয়ে যেতে পারে। একজন লিডার হিসেবে আমাদের একটা ক্লিয়ার পিকচার ড্র করতে পারাটা খুব জরুরি। ভেরি ভেরি গুড। এইটার জন্য অর্গানাইজড থট প্রসেস লাগে। একটা সিদ্ধান্ত আমি কেন নিচ্ছি, একটা প্রবলেমের রুট কজ কি, একটা অ্যাকশনের ইম্প্যাক্ট কি কি হতে পারে, একটা কমিউনিকেশনের ইন্টারপ্রিটেশন কি কি হতে পারে, সবগুলো আপনার চিন্তা করলে আপনার থট লেভেলের ক্ল্যারিটিটা আসবে। এবং ওই যে অর্গানাইজ ক্রিয়াটা বললাম না, যেটা থট লেভেল থেকে শুরু হয়, সেটাও এখানে কানেক্টেড। ফাইনাল যেটা, এটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা সেলসের সাথে কানেক্টেড। একটা প্রতিষ্ঠান 2টা প্রোডাক্ট বিক্রির জন্য মান্থলি টার্গেট দিয়েছে, 1000টা করে প্রোডাক্ট সেল করতে হবে। নাফিস ভাইও 1000টা প্রোডাক্ট সেল করেছে, সাজ্জাদ ভাইও 1000টা প্রোডাক্ট সেল করেছে। আমি সাজ্জাদ ভাইকে প্রমোট করলাম, নাফিস ভাইরে করলাম না। নাফিস ভাইয়ের গেছে মাথা গরম হয়ে, কেন, আমিও তো কেপিআই মিট করেছি, 1000টা প্রোডাক্ট আমিও তো সেল করেছি, উনি আমার কাছে চলে আসছে। আমাকে তো কেপিআই দেওয়া হয়েছিল 1000টা প্রোডাক্ট সেল করা, আমি তো সেল করছি, আমারে কেন প্রমোট করলেন না? সাজ্জাদকে কেন প্রমোট করলেন? উনি কি আপনার খুব কাছের লোক? উনি আমার সামনে বসলেন, তখন আমি নাফিস ভাইকে কমিউনিকেট করতেছি এইভাবে, বা তখন আমি তাকে বলতেছি, দেখেন, হ্যাঁ আপনিও কেপিআই মিট করেছেন, সাজ্জাদ সাহেবও কেপিআই মিট করেছেন, কিন্তু সাজ্জাদ সাহেব একটা কাজ এক্সট্রা করেছেন। আমাদের যে সমস্ত এমপ্লয়িরা কেপিআই মিট করতে পারেনি, তারাও কিভাবে প্রপারলি সেল করতে পারে, এই রিলেটেড একটা আইডিয়া সাজ্জাদ সাহেব আমাকে রিটেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আকারে জমা দিয়েছেন। এই কারণে আমরা সাজ্জাদ সাহেবকে প্রমোট করেছি। আপনি কি খেলার জায়গাটা বুঝতে পারছেন? যদি আমাদের ভেতরে এই বিশ্বাসটা চলে আসে, আই এম অ্যান এক্সেলেন্ট পারফর্মার, মানে আই উড বি এ গুড লিডার, সত্য না। লিডারশিপ ইজ মোর দ্যান এক্সেলেন্ট পারফরম্যান্স। আপনিও এক্সেলেন্ট পারফর্মার, সাজ্জাদ ভাইও এক্সেলেন্ট পারফর্মার, প্লাস উনার কাছে আইডিয়া আছে যেটা দিয়ে অন্যদেরকেও এক্সেলেন্ট পারফর্মার বানানো যাবে। So, Okay. এই জায়গাতেই হচ্ছে ভাই এই 6টা জায়গা, জাস্ট আমি 1 সেন্টেন্সে আমি রিক্যাপ করে দেই। 1, সব কাজ আপনার নিজের করতে হচ্ছে, মানে আপনার লিডারশিপ এখনো স্ট্রং হয় নাই। 2, আপনি কোন একটা এমপ্লয়ির কাছে হেল্প চাইতে ভয় পাচ্ছেন, মানে হিউম্যান রিলেশনশিপটা আমার সেভাবে ডেভেলপড হয় নাই, আপনার লিডারশিপ সেখানে উইক। 3, আপনি অর্গানাইজিংয়ে একটু প্যারা খান, সো এটা আপনার লিডারশিপ উইক হয়ে যেতে পারে। 4, আপনার জায়গা থেকে আপনার থট প্রসেসটা প্রপারলি ক্লিয়ার না। 5th, মানুষকে আপনি প্রেডিক্ট করতে পারেন না, আপনার লিডারশিপ উইক হয়ে যাবে। এবং ফাইনালি আপনি মনে করেন আপনি এক্সেলেন্ট পারফর্মার, মানে আপনি লিডার হয়ে যাবেন, এটাও আপনাকে পরবর্তীতে আপনার লিডারশিপ উইক করে দিতে পারে। সো আমি অডিয়েন্সকে বলবো এই পয়েন্টগুলো আইডেন্টিফাই করে নিজের সাথে মিলায় দেখেন কোন কোন জিনিস আপনার সাথে ঘটতেছে, সেটা আইডেন্টিফাই করে মিনিমাইজ করেন। গ্রেট গ্রেট। আচ্ছা, একটা জিনিস আমাকে একটু বলো তো, যে ধরো একটা কোম্পানিতে, ধরো আমি জব করছি, আমার বস আছে, সে বসের কাছে আমি কিভাবে একটু নোটিসড হব, পজিটিভলি সে আমার ব্যাপারে ভাববে বা আমাকে নিয়ে সন্তুষ্ট থাকবে, বা বলবে যে কি হ্যাঁ তার কাছে আমি ভালো ভালো হইতে চাই আর কি, যদি নোটিস হইতে চাই, ভালোভাবে ভালো রিয়াকশন পাইতে চাই, হোয়াট শুড আই ডু? ওকে, এখানে একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। হুম।
আমাকে প্রচুর অফিস ভিজিট করতে হয়। ওকে। সব অফিসে আমাকে প্রপারলি ওয়েলকাম করে না। এটা ট্রু। আপনি যখন কোথাও সেলসের জন্য যাবেন, আপনি অন্তত 10% ক্লায়েন্ট পাবেন যারা জানে না আসলে ভেন্ডরকে বা যে আমাকে সার্ভিস প্রোভাইড করতে আসতেছে তাকে আসলে কীভাবে ট্রিট করতে হয়। আপনারাও হয়তো আপনাদের লাইফে পেয়ে থাকবেন। সো আমি একটা ছোট্ট কেস শেয়ার করি, তাহলে আপনি বুঝবেন। আমি এরকম একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম ট্রেনিং দিতে। ওই প্রতিষ্ঠানে আমাদের যেটা কার্টেসি, আমরা যখন ট্রেনিং দেই, ট্রেনিংয়ের পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের সিইও বা এমডি তার সাথে আমরা একটা কার্টেসি মিটিং করে আমরা ফিরি। সো ডে লং ট্রেনিং, মাঝখানে যেই লাঞ্চ ব্রেক, সেখানে আমি ভেবেছিলাম যে ওকে আমি তাহলে লাঞ্চ ব্রেকে সিইও বা এমডি ওইখানে যিনি টপ লেভেলে আছেন ওনার সাথে আমি একটু কার্টেসি ভিজিটটা করে ফেলি। লাঞ্চের পরের সেশন আমি সেইভাবে শুরু করব। আমি তার রুমে যাই, খুব লম্বা চওড়া একজন মানুষ। গিয়ে আমি তার সাথে যখন হ্যান্ডশেক করি, হ্যান্ডশেক করার সময়ই আমি সিক্স সেন্সে বুঝতে পারতেছিলাম এই মানুষটা আমাকে খুব বেশি এখন সময় দিতে আগ্রহী না। এই মানুষটার হাতে হয়তো খুব বেশি এখন সময় নাই। ওই মোমেন্টে দেখেন আমি বুঝতেছি তার হাতে খুব বেশি সময় নাই, কিন্তু ওই টাইমটা উনি আমাকে অ্যালোকেট করেছেন, উনি আমাকে ওই টাইমে তার রুমে যেতে বলেছেন। সেই মোমেন্টে গিয়ে তো উনি আমাকে এইভাবে ট্রিট করতে পারেন না। উনি আমাকে নিজেই ডাকলেন, আসেন আপনার সাথে একটু চা খেয়ে যাই। এবং ওই সময় তার হ্যান্ডশেকের ধরনেই আমি বুঝে গেলাম যে উনি আমাকে সময় দিতে চাচ্ছে না, নিজেই ডেকে নিজেই সময় দিতে চাচ্ছে না। আমি ইনস্ট্যান্ট যেটা করলাম, হ্যান্ডশেক করার সময় তার হাতটা দেন, হ্যান্ডশেক করে দেখাই। ওকে। হ্যান্ডশেক করার সময় আমি বুঝলাম যে উনি হাতটা ছেড়ে দিতে চাচ্ছেন। আমি যেটা করলাম, হ্যান্ডশেক করতে তাকে বললাম, স্যার আমি এই প্রতিষ্ঠানে আসার পরবর্তীতে আপনার সম্পর্কে এত ভালো ইমপ্রেশন পেয়েছি সবার কাছ থেকে, আপনার সাথে যে আমার একটু বসে কথা বলার সুযোগ হচ্ছে, এটা আমার জন্য অনেক হ্যাপিনেসের একটা মোমেন্ট। এই বলে আমি বসে যাই, উনিও বসে যান। দেখেন এই কাজটা আমি কেন করলাম, ৩টা ওয়েতে আমি তাকে হিউম্যান ইন্টারাকশন আমি টাচ করেছি। প্রথম, দেখেন আপনার হাতে সময় নাই, কিন্তু আমি যদি আপনাকে তাও এইভাবে বলি যে নাফিস ভাই আপনার সম্পর্কে আমি এত ভালো ফিডব্যাক সবার কাছ থেকে পেয়েছি, আপনার সাথে যে আমার একটু ৫ মিনিট বসে কথা বলার সুযোগ হচ্ছে, আমার খুব ভাল লাগতেছে এটার জন্য। আপনি আমাকে একটু হইলেও সময় দিবেন না? দেখেন প্রথমেই আমি কিন্তু তাকে একটা অ্যাপ্রিসিয়েশন দিয়ে আগে তাকে আমি স্পেশাল ফিল করালাম। সেকেন্ড ওয়ে, এই যে আমি কথার মাঝখানে আমি ৫ মিনিট একটা শব্দ দিয়ে দিলাম, এটা দিয়ে আমি কিন্তু ইনডাইরেক্টলি কমিউনিকেট করে দিলাম যে আমি জানি আপনার হাতে খুব বেশি সময় নাই, আমি ৫ মিনিটের বেশি নিব না, এই ৫ মিনিট আপনার জন্য কার্টেসি আমাকে দেখানো। থার্ড, ওই বক্তব্যেই আমি একটা ভার্ব ইউজ করেছি যে বসে কথা বলার সুযোগ হচ্ছে। কারণ উনি যেটা করেছিলেন, হ্যান্ডশেকের পরে আমাকে বসতে না বলে, সব ঠিক আছে, লাঞ্চ করেছেন, আমাকে ২-৩টা সোশ্যাল কোয়েশ্চেন করেছেন। এখন উনি হ্যান্ডশেক করে বসতে না দিয়েই আমাকে যে ২-৩টা সোশ্যাল কোয়েশ্চেন করেছেন, ওইটাও কিন্তু আমাকে একটা ভাইব দিয়ে দিচ্ছে যে মানুষটা হয়তো আমাকে এখন বসতে বলবে না, বা বসতে বলার কথাটা তার মাথায় নাই। সো দেখেন আমি কিন্তু আমার সেন্টেন্সে ভার্বটাও অ্যাড করে দিছি। দেন আমি একটু বসার ইয়ে করলে উনিও তখন বসেন, ৫ মিনিট সময় দেন, চা খাওয়ান, আমি ওইখান থেকে এরপরে চলে আসি। দিস ইজ হাউ আমি কিন্তু সেখান থেকে আমার নিজের যেটা সম্মান, আমি যেইটুকু ট্রিটমেন্ট ডিজার্ভ করি, ওইটা নিয়ে আমি বের হয়ে আসছি। দেখেন এখানে ৩ ধরনের কমিউনিকেশন হইছে। মানুষ ৩ ধরনের ওয়েতে বোঝে। অডিটরি লার্নার হয় যে শুনে বোঝে, ভিজুয়াল লার্নার হয় যে দেখে বোঝে, আরেকটা হচ্ছে কাইনেস্থেটিক লার্নার হয় যে আবার মুভমেন্ট দেখে সে একটা লেসন বা সিগন্যাল পায়। আবার বলো, ওয়ার্ডটা আবার বলো। অডিটরি লার্নার, ভিজুয়াল লার্নার, কাইনেস্থেটিক লার্নার। সো আমি যে কথাগুলো বলেছি তার কানে গিয়েছে, অডিটরি লার্নার। আমি আবার ইচ্ছা করে কথার ভেতরে ভার্ব ইউজ করেছি, বসে কথা বলা, এটা তার ভেতরে কিন্তু এক ধরনের ভিজুয়ালাইজেশন তৈরি করবে। ঠিক আছে? এবং আমি যে সেখানে গিয়ে বসার মতো করে যে আমি বডি ল্যাঙ্গুয়েজটা দিয়েছি, এটাও কিন্তু একই সাথে তাকে একটা ভিজুয়াল সিগন্যাল দিল। এবং আমি হ্যান্ডশেক করার সময়ে তাকে কাইনেস্থেটিক্যালি কিন্তু আমি বুঝাই দিছি যে আপনার উচিত আমাকে একটু ৫ মিনিট প্রপারলি ট্রিট করে বসান। আপনি আমাকে ১ মিনিট সময় দিলেও প্রপারলি ট্রিট করে বসায় আপ্যায়ন করে দেন আমার সাথে আপনার কমিউনিকেট করা উচিত। সো এই যে ইস্যুসটা আমি বললাম, আপনার অফিসে আপনার যিনি বস উনিও এই ৩টা ক্যাটাগরির যে কোনো একটা। হয় সে ভিজুয়াল লার্নার, নয় সে অডিটরি লার্নার, নয় সে কাইনেস্থেটিক লার্নার। খুব সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই এখানে। আপনি কোনো একটা পজিটিভলি নোটিস হতে চান, আপনি কোনো একটা আইডিয়া ডেভেলপ করলেন, সেটাকে রিটেন আকারে নিয়ে আপনার বসের কাছে আইডিয়াটা দেখালেন। অবজার্ভ করবেন বস কি লেখা পড়তেছে, তার মানে সে ভিজুয়াল লার্নার।
যদি কাগজটা দেখে আচ্ছা এটা কি লিখছেন জিজ্ঞেস করতেছে, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছে, মানে সে অডিটরি লার্নার। আগে আইডেন্টিফাই করেন আপনার বস কি অডিটরি লার্নার নাকি ভিজুয়াল লার্নার। ভেরি গুড। তাহলে যেটা হবে, সে যেই টাইপের লার্নার, আপনি তার সাথে সেই টাইপের যদি কমিউনিকেট করেন, সে ফিল করবে ও আমার জন্য কাজটা ইজি করে দিচ্ছে। আপনি কিন্তু পজিটিভলি নোটিসড হচ্ছেন। এই কারণে আমরা যখন কোনো একটা জায়গায় আমাদের প্রচুর প্রপোজাল সেন্ড করতে হয়, প্রপোজাল যখন আমরা শো করি তখন আমরা আগে দেখি উনি কি নিজেই পড়ে নিচ্ছে। যদি নিজেই পড়ে নেয়, চুপ থাকি। উনি ভিজুয়াল লার্নার, ওনাকে ওনার মতো করে পড়তে দেওয়া উচিত। ওনার কিছু লাগলে উনি আমাকে জিজ্ঞেস করবে, তখন Nice. স্যার দেখেন এটা আমি এইভাবে লিখছি, না এক্সট্রা বুঝাইতে যাওয়ার দরকার নাই। আবার যদি দেখি না উনি এত প্রপোজাল পড়তে চান, উনি জাস্ট শুনতে চায়, সেইভাবে বলতে হবে। এই জায়গাতেই প্রথম জায়গাটা। সেকেন্ড, আপনার বস উনি ওনার অবসরে কি করেন? উনি কি বই পড়েন, কন্টেন্ট দেখেন, নিউজ পেপার পড়েন? আপনার বস আপনার অবসরে যেটা করেন সেটা আপনার বসের প্যাশন। আইডেন্টিফাই হিজ প্যাশন, কমপ্লিমেন্ট হিজ প্যাশন অ্যান্ড বি অ্যালাইন্ড উইথ হিজ প্যাশন। আপনাকে পজিটিভলি নোটিস করবে। থার্ড, আপনার বস কোন এমপ্লয়ির কোন ধরনের কাজ প্রশংসা করে, সেই এমপ্লয়িকে আপনি অবজার্ভ করেন। আপনি সিগন্যাল পাবেন যে এই এমপ্লয়ির এই বৈশিষ্ট্য আছে যেটা বস পছন্দ করে। ওকে, তাইলে দেখি আমি সিমিলার টাইপের গুণ আমি আমার নিজের ভেতরে নিয়ে আসতে পারি কিনা। সো ওয়ার্ডস, অ্যাকশনস, বিহেভিয়ার। আপনার বসের ওয়ার্ডস কেমন, অ্যাকশনস কেমন, বিহেভিয়ার কেমন, আপনাকে হিন্ট দিবে। আপনার বস যাকে পছন্দ করে তার ওয়ার্ডস কেমন, অ্যাকশন কেমন, বিহেভিয়ার কেমন, সেটা আপনাকে হিন্ট দিবে। সেই জায়গা থেকেও আপনি পজিটিভলি নোটিসড হয়ে যাবেন। চতুর্থ, আপনি আপনার বসের কাজকে ইজি করে দেন। আপনার যদি কখনো সুযোগ থাকে, আপনার বস কোনো একটা কনফারেন্সে যাবে, ওখানে ওনার একটা প্রেজেন্টেশন দিতে হবে, আপনি নিজে থেকেই তাকে ওই জায়গাটা একটু ইনপুট দিয়ে হেল্প করেন। আপনার যেটা স্কিল আছে সেই স্কিল দিয়ে আপনার বসের কোনো একটা কাজকে ইজি করে দেন। যখন একটা মানুষের কাজ ইজি হয়ে যায়, কারণ আপনি যেই বসের পজিটিভ নোটিসে আসতে যাচ্ছেন, আপনার বস অবশ্যই আপনার থেকে উপরের লেভেলে, মানে তার হায়ার রেসপন্সিবিলিটি, মানে তার হায়ার স্ট্রেস। আপনি তার স্ট্রেস কমায় দেন, পজিটিভলি আপনি নোটিস হবেন। এইগুলা যদি মোটামুটি আপনি ফলো করেন, আশা করা যায় আপনি কাজ দিয়ে নোটিসড হবেন, পলিটিক্স করে না। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এইখানে একটা জিনিস আমি একটু নিয়ে আসি বন্ধু। আমি হচ্ছে আমার নিজের ডিরেক্ট টিম বাদে অন্যান্য টিমে, অর্থাৎ যারা কাজ করছে তারা রিপোর্ট আমাকে করে না, অন্য কাউকে রিপোর্ট করে। এইরকম সিচুয়েশনে আমি দেখতাম কি ওই ছেলে মেয়েগুলো ফাটায়া কাজ করতেছে, কিন্তু দে আর নট বিং রেকগনাইজড অর বিং অ্যাড্রেসড বাই দেয়ার টিম লিডার্স। তারা তাদের টিম লিডার দ্বারা কোনো আসলে প্রশংসাও পাচ্ছে না, খুব একটা সাপোর্টও পাচ্ছে না। এইটা ফিল করে তারা দ্বিগুণ পরিশ্রম করতেছে বস দ্বারা নোটিসড হইতে, কিন্তু তাও নোটিসড হইতেছে না। আমি একটু ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম যে ওই যে লিডার, সে সেলসে খুব ভালো যখন সে একা, কিন্তু সে অন্য 10 জনেরও সেলস ভালো করার পদ্ধতিটা সে করে আসে নাই, কারণ আমি স্টাডি করে দেখলাম সে কখনো টিম ওয়ার্ক করতো না। এরকম একাধিক এক্সাম্পল আমি দেখার পর আমি ওই ছেলে পেলেগুলোকে কখনো ডাক দিয়ে, ওরা পার্সোনালি আবার আমার সাথে দেখা করতে আসতো। আমার জন্য একটা প্রবলেম কি, যে তুমি তো আমার টিমে না, সো ডিরেক্টলি তুমি আমার কাছে আসলে ব্যাপারটা তো খারাপ হয়। যদিও এমন হয় যে আমি তোমার টিম লিডারদের টিম লিডার, সেটা আলাদা, কিন্তু তুমি তো ডিরেক্টলি আমাকে রিপোর্ট করতে পারো না। সো আমি এদের সাথে আড্ডা দিতে গিয়ে এদেরকে একটা জিনিস আমি বলার চেষ্টা করতাম, অ্যান্ড আই ওয়ান্ট দ্য বেস্ট অ্যাডভাইস ফ্রম ইউ ইনশাল্লাহ, যেটা দিবা ইনশাল্লাহ ভালো কিছু হোক। যে আমি ওদেরকে যেটা বলতাম যে শোনো, তুমি ওই মানুষটাকে খুশি করার চেষ্টায় পড়ে থাকো না, রাদার তোমার ট্রু পটেনশিয়ালটাকে তুমি খুঁজে বের করে সেইটাকে আনলিশ করো। সেই মানুষটা তোমার প্রতি খুশি হোক আর না হোক, এমন হতে পারে তুমি এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করো। আমি এটা যখন বলতাম, আমি টেনশনে সবসময় বলছি, কারণ এমন হতে পারে যে ওই ছেলেটা এই কারণে চাকরি ছেড়ে দিল, বা এইটা করলো ওইটা করলো। তবে এইটা আমি আমার ভেতর থেকে না চলে আসতো। আমি বেশি দিন এটা দেখে আমি সহ্য করতে পারতাম না যে একটা ছেলে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে, হারায় যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কারণ ও সারাটা দিন ওর টেনশন হচ্ছে বস কি বলবে। ওর মাথা থেকে এই টেনশনটা যদি সরে যেত, আরে ধুর বস যা ইচ্ছা বলুক, আমার কাজটা তো আগে, তাহলে আমার মনে হয় ওই ছেলেপেলেরা অনেক দূর দৌড়াইতে পারতো। তুমি তো একদম ইন্ডাস্ট্রিগুলোয় যাচ্ছ, টিমগুলোকে দেখতেছো, তুমি এরকম পাচ্ছ না? অবশ্যই পাচ্ছি, এবং এই জায়গাতে আসলে
আবার একটা লেস প্রোডাক্টিভ মানুষ একটা অফিসে থাকার চেয়ে ওই মানুষটা যে জায়গায় আসলে প্রোডাক্টিভিটিকে এনশিওর করতে পারবে সেই জায়গায় যাওয়াটাই ভালো। আপনি যেই কাজটা করেছেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আমার লাইফের খুব ভ্যালুয়েবল আমি লেসন আপনি পেয়েছিলাম গার্মেন্টসগুলোতে কাজ করে। দেখেন, আমরা যারা আলহামদুলিল্লাহ আমরা প্রিভিলেজড পড়াশোনা করার সুযোগ পেয়েছি, আমাদেরকে শেখানো অনেক ইজি। বাট যেই মানুষটা ১০,০০০ টাকা ১২,০০০ টাকা বেতনে যে শ্রমিকরা আজকে তারা কষ্ট করতেছে, তাদেরকে কিন্তু এডুকেট করা, ট্রেন করাটা খুব টাফ। সো ওই ফ্রন্টলাইন ওয়ার্কার যারা, তাদের একটা ধাপ ওপরের যারা সুপারভাইজার, তাদের সাথে আমার একটা ট্রেনিংয়ের বেশ কয়েকটা আমার ট্রেনিংয়ের সুযোগ হয়েছিল। সো সেইখানে ওই সুপারভাইজাররা কীভাবে ফ্রন্টলাইন ওয়ার্কারদের ভেতর থেকে প্রোডাক্টিভিটিটা বের করে নিয়ে আসবে, সেটার জন্য আমার তাদেরকে কিছু আইডিয়া শেয়ার করতে হয়েছে। তো তখন আমি কোন আইডিয়া শেয়ার করছি, আমি জাস্ট ওই এক্সাম্পলটা দিয়ে আপনাকে রিলেট করে দেই। ৩০ দিন হচ্ছে আমাদের মাস, তাদের সময় দিতে হতো ২৫ দিন। একজন সুপারভাইজার ৫০ জন ফ্রন্টলাইন ওয়ার্কারের তারা কাজ সুপারভাইজ করত। তখন আমরা সুপারভাইজারকে বলে দিই যে তুমি যেটা করবা, তুমি তো না আসলে আপনি যেটা করবেন ২৫ দিনের ভেতরে প্রতিদিন আপনি আলাদা আলাদাভাবে ২টা ওয়ার্কারের সাথে আপনি ২০ মিনিট করে পার্সোনালি বসবেন। আমি যদি প্রতিদিন ২ জনের সাথে ২০ মিনিট করে পার্সোনালি বসি, আবার কিন্তু ১ মাস শেষে ২৫ দিন ২ জন করে ৫০ জন প্রত্যেকের সাথে কিন্তু আমার আলাদা আলাদা অন্তত ১ মাসে একবার বসা হচ্ছে। পার্সোনাল র্যাপোর্টটা বিল্ড আপ করার সুযোগ হচ্ছে। তখন ওই মানুষটার পার্সোনাল ড্রিম কি, তার ফ্যামিলিতে কে কে আছে, তার প্রায়োরিটি কি, সবগুলো জানা হচ্ছে। ওই অনুযায়ী পার্সোনালাইজড কিন্তু তাকে কাউন্সিলিং হোক, পার্সোনালাইজড সাপোর্ট দেওয়ার সুযোগ আসতো। এবং তখন তাদেরকে বলা হতো যে আপনি যখন তাদের সাথে বসবেন, আপনি নিজে প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারবেন। আপনার কিছু শ্রমিক আছে যারা ইয়াং, বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে তাদের বাসায়। কিছু শ্রমিক আছে যারা চেইন স্মোকার। কিছু শ্রমিক আছে যাদের বাসার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ, সে অনলি আর্নিং পারসন। কিছু শ্রমিক আছে সে হয়তো কাজের বাইরে খুব ভালো ক্রিকেট খেলে, একসময় সে খেলতো। সো আপনি যখন তাদের সাথে 1 to 1 বসবেন, কে আড্ডা দিতে পছন্দ করে, কার ফ্যামিলিতে কি, আপনি A to Z তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ আপনি বুঝবেন। এতে করে যেটা হবে, সুপারভাইজার হিসেবে আপনি কিন্তু বুঝতে পারবেন কে কতদিন টিকবে প্রতিষ্ঠানে, কে সুইচ করবে, কার ফিউচার প্ল্যান কি, এবং সেটা বুঝে আপনি যদি দেখেন এই ৫০ জনের ভেতরে আমার ৭-৮ জন, কারণ আপনি প্রতি মাসেই কিন্তু প্রত্যেকের সাথে একবার করে বসতেছেন, এই ৭-৮ জন হয়তো আর ৩ মাস পরে থাকবে না। আপনি আপনার উপরের ম্যানেজমেন্টকে জানায় রাখলেন যে আপনার টিমের ৫০ জন থেকে ৭ জনের রিপ্লেসমেন্ট লাগবে। আপনার ম্যানেজমেন্ট আগে থেকে কিন্তু প্রিপারেশন নিতে পারবে। দেখেন, এতে করে যেটা হয়, আমাদের কিন্তু ওই মানুষগুলোও হ্যাপি হয়, কারণ তারা প্রত্যেকে পার্সোনালাইজড সাজেশন পাচ্ছে। কার প্রতি হ্যাপি হচ্ছে? তার সুপারভাইজারের প্রতি। এবং এখানে আবার একটা খুব সুন্দর জিনিস আছে। সুন্দর জিনিস কি? আপনি সুপারভাইজার এবং আপনার নিচে যেই মানুষটা কাজ করছে, আপনার ভেতরে আসলে প্রফেশনাল ডিস্ট্যান্স কতটুকু থাকবে? আপনি সবার প্রবলেম শুনতেছেন, এতে কি আপনার প্রফেশনাল ডিস্ট্যান্সের জায়গাটা উইক হয়ে যাচ্ছে? না। এখানেও খুব সুন্দর একটা স্টেটমেন্ট আছে। এটাকে বলা হয় বি অ্যাপ্রোচেবল বাট ডু নট বি ইজিলি অ্যাভেইলেবল। অ্যাপ্রোচেবল মিনস প্রত্যেকটা এমপ্লয়ি তার প্রবলেম আপনার সাথে শেয়ার করতে পারবে। অ্যাভেইলেবল মিনস যখন যে যা চাচ্ছে আপনি তাকে তাই দিয়ে দিচ্ছেন। প্রথমটা হবেন, এমন একজন সুপারভাইজার হবেন বা ম্যানেজার বা এমন একজন লিডার হবেন যাতে আপনার প্রত্যেকটা এমপ্লয়ি প্রবলেম শেয়ারিংয়ের জন্য আপনাকে একটা সেফ পারসন মনে করে। কিন্তু আপনি কোন প্রবলেমটাকে কখন অ্যাড্রেস করতে পারবেন, ওই প্রায়োরিটি আপনার কাছে। ওই প্রায়োরিটিটা প্রফেশনাল ডিস্ট্যান্স মেনটেন করবে। সো এতে করে যেটা হয়, দেখেন, অনেকগুলো ওয়েতে বেনিফিট হয়। প্রোডাক্টিভিটি বাড়ে সে যতদিনে আছে প্রতিষ্ঠানে, কারণ সে ভাবে তার কথা শোনা হচ্ছে। সুপারভাইজারের লিডারশিপ খুব স্ট্রং হয়, কারণ সুপারভাইজার এখন সে মানুষগুলোকে চিনে এবং খুব ভালোভাবে সে এঙ্গেজ করতেছে। প্রতিষ্ঠানেরও লাভ, সবগুলো ওয়েতেই লাভ। ইভেন এই রিলেটেড কিন্তু আপনার একটা সুন্দর আপনার রেশিও আছে। এই রেশিওটা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই কাজে লাগাতে পারে। এটাকে বলা হয় 20%, 70%, 10%। একটা প্রতিষ্ঠানে ইউজুয়ালি 20% থাকে টপ পারফর্মার, 70% থাকে অ্যাভারেজ পারফর্মার,
10% থাকে খুবই উইক পারফর্মার, তাদের এই প্রতিষ্ঠান থেকে আপনি বেরও করতে পারবেন না, তাদের অন্য প্রতিষ্ঠানেও কোনো জায়গা নাই। যে 20% টপ পারফর্মার, আপনি যদি ম্যানেজার হন তাহলে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনার যারা টপ পারফর্মার ইন্ডাস্ট্রিতে আপনি ছাড়াও অন্য প্রতিষ্ঠান তাদেরকে হায়ার করতে চাইবে, যে কোনো সময় তারা চলে যেতে পারে। সো আপনাকে যেটা করতে হবে ওই 20% যত দিন আপনার প্রতিষ্ঠানে আছে ওই 20%কে দিয়ে পরের 70%কে ট্রেন আপ করতে হবে, ওয়াও, যাতে করে ওই 20% যাওয়ার আগেই আপনার ইন্টারনাল ফিউচার লিডারশিপটা তৈরি হয়। ওয়াও, এবং ওই 10%-এ যারা আছে তাদেরকে আপনি যতটা পারা যায় আপনি মিনিমাইজ করার ট্রাই করবেন। সো আমার যে 3টা ক্যাটেগরি আছে আমাকে সবসময় মাথায় রাখতে হবে এই 20% যাওয়ার আগেই এই 70%কে আমার টপ পারফর্মারের দিকে নিয়ে যেতে হবে, এবং যে 10% আছে এটা যাতে 10%-এর ওপরে না ওঠে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভাই কেউ তো তার কপালে লিখে রাখেন আমি কিন্তু টপ 20% পারফর্মার, আমি কিন্তু 70% অ্যাবাভ অ্যাভারেজ পারফর্মার, আমি কিন্তু 10% পারফর্মার, পোর পারফর্মার, এগুলো কিন্তু কেউ লিখে রাখে না। এই কারণে একটা প্রতিষ্ঠানে নিজের আইডেন্টিফাই করে নিতে হয় আমার টপ পারফর্মার কারা, মিড লেভেল পারফর্মার কারা, উইক পারফর্মার কারা। আইডেন্টিফিকেশনটা হচ্ছে টাফ, আইডেন্টিফিকেশনের পরে হচ্ছে ম্যানেজমেন্ট। সো এটার মাধ্যমে আসলে অর্গানাইজেশনাল প্রোডাক্টিভিটি অনেক অনেক বাড়ানো যায়। রাইট ওয়েতে আগে আইডেন্টিফাই করা এবং প্রত্যেককে তার আগের ধাপ থেকে পরের ধাপের উপরে তোলা। এক্সেলেন্ট ভাইয়া, আমার মনে হয় তোমার সাথে একমত আমি, কিন্তু একটা জায়গায় আমি কষ্ট পাইছি, সেটা হচ্ছে তুমি এমপ্লয়িটাকে হেল্প করো নাই, তুমি হেল্প করছো অর্গানাইজেশনটাকে, তুমি হেল্প করছো লিডারটাকে। আমি বলতেছি যেই এমপ্লয়িটা তার টপ ম্যানেজমেন্ট তার কথা বুঝতেছে না, তার কষ্টটা বুঝতেছে না, তাহলে কি তুমি বলতেছো তার জন্য একমাত্র সমাধান কোম্পানি সুইচ করে ফেলা, নাকি সে তার কাজ করে যেতে থাকবে, ইমিডিয়েট যে রিপোর্টিং বস আছে সে বুঝুক বা না বুঝুক, তুমি আসলে তার জন্য কি সাজেশন দিবা? এইখানে খুব সুন্দর, আমি সবগুলোতেই খুব ছোট ছোট অ্যান্সার দিই। দেখেন, অ্যাকশন অ্যান্ড রেজাল্ট দুইটা ওয়ার্ড আমাদেরকে মাথায় রাখতে হবে। অফিসে আমরা কাজ করি, রেজাল্ট হিসেবে আমরা স্যালারি পাই। অ্যাকশন যদি আপনাকে হ্যাপি না করে, রেজাল্টকে আপনার হ্যাপি করতেই হবে। আপনি হয়তো কাজ দ্বারা হ্যাপি হচ্ছেন না, কিন্তু আপনি সেই কাজের মাধ্যমে যা পাচ্ছেন ওইটা দিয়ে নিজে এবং ফ্যামিলিকে যদি হ্যাপি রাখতে পারেন, দ্যাটস ফাইন। আমরা অনেক সময় জব স্যাটিসফ্যাকশনের কথা বলি না, জব আসলে স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা না, সব সময় জায়গা না। আপনি যদি সব সময় জব স্যাটিসফ্যাকশন খুঁজেন আপনি অনেক জবই পাবেন না। সো আপনাকে যেটা করতে হবে, স্যাটিসফ্যাকশনটা সবসময় জব থেকে না খুঁজে জবের রেজাল্ট থেকে আপনি খুঁজেন। কারণ আপনি সুইচ করতে যাচ্ছেন, আপনি জানেন না আপনি নতুন যে জায়গায় সুইচ করে যাবেন সেই জায়গায় হ্যাপি থাকবেন। মানুষের ওই জায়গায় তো কোনো গ্যারান্টি নাই, তাই না? যেহেতু গ্যারান্টি নাই, এই কারণে আমি বলবো না আপনি ইনস্ট্যান্টলি সুইচ করেন। কিন্তু আপনার যদি মনে হয় হ্যাঁ আপনার প্রফেশনাল গ্রোথ আসার সম্ভাবনা আছে, স্যালারি ভালো হওয়ার সম্ভাবনা আছে, শেখার সুযোগ আছে, ইভেন আপনি আপনার লাইফে ডাইভার্সিটি পাচ্ছেন, দীর্ঘদিন আপনি এক টাইপের কাজ করে আসছেন, এখন আপনি একটু ভ্যারিয়েশন পাচ্ছেন, যান, কোনো সমস্যা নেই। সো ওইটা একটা ফ্যাক্টর। কিন্তু তাই বলে জব ভাল লাগতেছে না, নতুন জব পাইলেন না, তার আগে আপনি ছেড়ে এরকম অ্যাডভেঞ্চারাস হওয়ার আসলে কোনো মানে হয় না, ঠিক আছে? কারণ আপনার ওই গ্যাম্বলের অপরচুনিটি কস্টে আপনার ফ্যামিলি মেম্বার কষ্ট পেতে পারে, তারা তাদের একটা ফিউচার রিস্কে ফেলে দিতে পারে। ভাই কি বুঝতে পারছেন? একদম পারফেক্ট, স্পট অন। মাঝে মাঝে এইভাবে বুঝাইতে পারলে এত ভালো লাগে। হ্যাঁ, সো আচ্ছা, একটা ইন্টারেস্টিং জায়গা আছে ভাইয়া। দেখো এখন তো ব্যবসাপাতি করতেছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এখন বুঝছো, এখন তো আমার অলরেডি চোখ বড় হয়ে গেল আপনার কথা শুনে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ব্যবসাপাতি করতেছি ভাইয়া, এখন আর মাস শেষে টাকা মানে আসে না, স্যালারি আসে না, এখন তুমি আবার কষ্ট পাও। ওকে, তো মাস শেষে আর স্যালারিটা আসে না, টাকা ক্লায়েন্টদের কাছ থেকেই নিতে হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দে গ্রো উই গ্রো, এরকম অবস্থা। এখন এই টাকাটা দে গ্রো এন্ড দে থ্রো, they throw they go a bit of after the that money. they throw. হ্যাঁ, the bit of money, মাশাআল্লাহ। এখন এই যে তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি, এই জায়গায় একটা কন্টিনিউয়াস একটা নেগোসিয়েশন চলতেই থাকে আমাদের মধ্যে, যে আমরা বলতেছি দেন এত টাকা, ওই না এত টাকা, ওই মাছের মতো একটা, মাছের বাজারের মতো একটা চলতে থাকে। আমার সাথে খুব এটা হয় আলহামদুলিল্লাহ, নাফিসের সাথে এটা কম হয়, ও ওকে আনটাচেবল বানায় রাখছে, এখন উপরে চলে গেছে, রোলেক্স সেই নেগোশিয়েট করে, নাফিস ভাই নেগোশিয়েট করে আমি আপনার সাথে কাজ করব নাকি আপনার সাথে করব। এক্স্যাক্টলি, কারণ সবাই টাকা নিয়ে বসে আছে। হ্যাঁ, সো ফ্যাক্ট হচ্ছে
এখন নাফিসের মতো তো সুযোগ নাই আমার যেহেতু, তো আমাকে ভাই প্লিজ একটু নেগোসিয়েশনের কিছু তুমি হিন্ট দাও, টিপস দাও, যে হাউ ক্যান আই অ্যাকচুয়ালি গেট দ্যাট অ্যামাউন্ট দ্যাট আই ডিজার্ভ ইনশাল্লাহ। ওকে, 7টা স্টেপ আছে। আমি না সবই স্টেপ ধরে বলি, কারণ এগুলো সব আমার ধাপে ধাপে সব মনে থাকে। প্রথম স্টেপ বা প্রথম যেই ভুলটা আমরা করি, আমরা নেগোসিয়েশন টেবিলে গিয়ে নেগোসিয়েশন জেতার চেষ্টা করি। জেতার চেষ্টা নেগোসিয়েশন টেবিলে না, জেতার চেষ্টা আরও আগে। ক্রিকেটাররা মাঠে গিয়ে জেতার জন্য পারফর্ম করে, মেইন ফাউন্ডেশন তৈরি হয় নেট প্র্যাকটিসে। প্রিভিয়াস স্টাডি করাটা খুব জরুরি। কী কী স্টাডি করবেন? ওই ইন্ডাস্ট্রিতে উনার রেভিনিউ কেমন, উনি যেই সার্ভিসটা চাচ্ছে ওই সার্ভিসটা আপনি কতটুকু ভালো ডেলিভারি দিতে পারবেন, আপনি ছাড়া ওনার অন্যান্য অপশন কারা কারা আছে, তারা কত টাকায় কী ডেলিভারি দিবে। উনি আপনার সার্ভিসটা নিয়ে, আপনার সার্ভিসটা যদি এন্ড সার্ভিস না হয়, সে কোন রেজাল্টটা অ্যাচিভ করতে চাচ্ছে, সো ওনার ব্যাকগ্রাউন্ড, এক্সপেক্টেড রেজাল্ট, আপনার স্ট্রেংথ, অন্যের স্ট্রেংথ, তার অফারিং, টোটাল আমরা যত ইনফরমেশন নিয়ে নামবো তত আমাদের জন্য নেগোসিয়েশন ভালো হবে। আপনি দেখবেন আপনি আপনার লাইফের একটা বড় অংশের নেগোসিয়েশনে আপনি খারাপ করার কারণ হচ্ছে আপনার কাছে প্রপার ইনফরমেশন নাই। ওই প্রপার ইনফরমেশন তো আপনি ওই টেবিলে বসে পাবেন না, ওই ইনফরমেশন আপনাকে আগেই বের করতে হবে। সো এটা হচ্ছে প্রথম জিনিস, যে আপনাকে প্রপার ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে যাইতে হবে। আপনি কি সেল করতে চাচ্ছেন, কত আপনি প্রাথমিকভাবে বিট করবেন, কত হইলে মোটামুটি আপনার চলবে, ফার্স্ট ওয়ান। সেকেন্ড, নেগোসিয়েশনে আপনি যে জিততে চাচ্ছেন এই ধরনের কোনো অ্যাপ্রোচে যাবেন না। মানুষের সাবকনশিয়াস মাইন্ড ওইটা নিতে পারে না যে আমি আপনার কাছ থেকে এটা আদায় করে ছাড়বো। আপনার ভেতরে যদি এই অ্যাপ্রোচ থাকে, আমি এটা পছন্দ করি না। দেখেন, আপনার এখনকার বিজনেসের রেভিনিউ কোথায় আছে জানেন? অন্য আরেকজনের পকেটে আছে বা ব্যাংক অ্যাকাউন্টে আছে। ওই টাকাটা ওই মানুষ অনেক কষ্ট করে আয় করছে, সে শুধু শুধু কেন তার ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা কোনো একটা প্রপার্টি রূপে বা তার পকেটে যেই টাকাটা আছে কেন আপনাকে দিবে? ওই ট্রাস্টটা আসলে বিল্ড করতে হয় যাতে করে অন্যের পকেটের টাকাটা আপনার কাছে আসে। এখন ওই ট্রাস্ট বিল্ডিংয়ের জন্য আপনি যদি খুব পুশি হন, হবে না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে কমিউনিকেশনটা এইভাবে করতে হবে, দেখেন ভাই, আমি আর আপনি আমরা অ্যান্টি পার্টি কেউ না। আমি জাস্ট আমার যেটা ডিজার্ভ করি, আমি জাস্ট সেইটুকু চাইতে এসেছি আপনার কাছে। সো মূল জিনিসটা হচ্ছে সে যাতে আপনাকে দেখে ইনসিকিউর ফিল না করে। এটা হচ্ছে সেকেন্ড ওয়ান। আমরা অনেক সময়ই অনেক বায়ার নেগোসিয়েশনে গিয়ে একটা মানুষ আমার সামনে বসে আমরা ইনসিকিউর ফিল করি, নেগোসিয়েশনে হেরে যাব এই ভয়ে আমরা টেবিল থেকে উঠে যাই কোনো ডিসিশন ছাড়া। আপনি হারাইতে আসেন নাই, সেকেন্ড ওয়ান। থার্ড যেটা, এটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স তৈরি করা। এটা নেগোসিয়েশনের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে স্ট্রং অ্যাসেট। আপনার কোন কোন ইস্যুজের ওপরে আপনার কাউন্টার সাইড ডিপেন্ডেন্ট, এটা বের করবেন। এটাকে বলা হয় বার্গেইনিং লেভারেজ। মানে দুইটা মানুষ যদি বার্গেইনিং করতে যায়, কার বার্গেইনিং পাওয়ারটা বেশি। আজকে আবার একটা ফোন ঠিক করাইতে হবে, আমার আশেপাশে একটাই দোকান আছে, আর কোনো দোকান নাই, ওই দোকানদারের বার্গেইনিং লেভারেজ বেশি, কারণ আমার হাতে অপশন নাই। আবার দেখা গেল যে এমন একটা গাড়ি বিক্রি করা হচ্ছে যেই গাড়ি কিনতেই 20 কোটি টাকা লাগবে। পুরা বাংলাদেশে ওই 20 কোটি টাকা ধরেন আছেই 20 জন মানুষের, প্রত্যেকটা মানুষের বার্গেইনিং লেভারেজ আছে, কারণ মার্কেটটা খুব ছোট। আপনাকে বুঝতে হবে বার্গেইনিং লেভারেজে কে আগানো আছে। আপনি মানে কার হাতে অপশন বেশি, আপনার হাতে নাকি তার হাতে? কার হাতে অপশন বেশি সেটা বুঝে আপনি তাকে কোন জায়গাটায় ডিপেন্ডেন্ট ফিল করাইতে পারেন, আপনার কোন জিনিসের উপরে সে ডিপেন্ডেন্ট, তাইলে দেখবেন কিছুটা কাজ হবে। আরও দুইটা ওয়ে আছে এটার সাথে। যখন সে আপনাকে মনে করেন আপনি তার কোনো একটা কনসালটেন্সির কাজ করে দিবেন, ওই কাজের সময় উনি আপনাকে এমন একটা অ্যামাউন্ট অফার করলো যে অ্যামাউন্টটা খুব কম, তখন যেটা হয় আপনাকে যেটা করতে হয়, গ্যাপ আইডেন্টিফাই করতে হয়। যে গ্যাপ বুঝে সে নেগোসিয়েশনে ভালো হয়। অর্থাৎ আপনি চাচ্ছেন কি, দিচ্ছে কি, গ্যাপ কতটুকু। গ্যাপ যদি অনেক বেশি হয়, আপনার কাছে রিজনেবল লজিক আছে। গ্যাপ যদি মিডিয়াম হয়, আপনাকে তখন ইন্টারডিপেন্ডেন্স তৈরি করতে হবে। গ্যাপ যদি খুব কম হয়, তখন আপনি ইমোশনাল গেম খেলতে পারবেন। এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। মনে করেন আপনি সিঙ্গার, আমি কিন্তু অনেক কি বলে সেলিব্রিটিদেরকেও আমি কিন্তু টুকটাক কিছু কাউন্সিলিং করাই, তাদেরকে এই ধরনের জিনিসগুলো শিখাই। একজন সিঙ্গার, উনি একটা পার্টিকুলার মনে করেন গান লিখে, ওনার এক্সপেকটেশন হচ্ছে খুব ছোট অ্যামাউন্ট দিয়ে দেয়, মনে করেন ওনার এক্সপেকটেশন হচ্ছে 15 টাকা, তাকে অফার করতেছে 12 টাকা।
সে তাহলে কীভাবে নেগোশিয়েট করবে? ওর নেগোসিয়েশনটা এরকম হবে, কারণ তাকে টাকা দিচ্ছে ডাইরেক্টর, তার নেগোসিয়েশনটা এরকম হবে, ভাই আসলে এই টোটাল মুভির বাজেট তো 200 টাকা, সেটার তুলনায় এই 3 টাকা ইনক্রিজ আসলে খুব একটা ম্যাটার করে না। বুঝতে পারছেন? আপনি টোটাল ভলিউমের সাথে কম্পেয়ার করে ওই সামান্য একটুকু বাড়াই দিলে তার কাছে কম মনে হবে। সো আপনি কনসালটেন্সির একটা কাজ করতে যাচ্ছেন, আপনার এক্সপেকটেশন 60,000 টাকা, আমার মনে হয় না এত কমে আপনি করবেন, তাও ধরলাম একটা এক্সাম্পলের জন্য, আপনার এক্সপেকটেশন 60,000 টাকা, তার একটা কোটি টাকার কনসালটেন্সির জন্য, কোটি টাকার প্রজেক্টে 60,000 টাকা, উনি অফার করতেছে 50,000 টাকা। আপনার কমিউনিকেশনটা এরকম হবে, ভাই আপনি তো কোটি টাকার প্রজেক্ট নামাচ্ছেন, সেটার তুলনায় এই 10,000 টাকা ইনক্রিজ করা আসলে কোনো ব্যাপার না। ইট ওয়ার্কস, কারণ আপনি সে জায়গায় কম্প্যারিজনটা দেখাচ্ছেন। বিগ পিকচারের সাথে যখন ছোট্ট কম্প্যারিজন দেখান, আসলে তো 10,000 টাকা, কোটি টাকা, আচ্ছা ওকে দিয়েই দেই আসছে যখন। সো একটা হচ্ছে যে টোটাল প্রজেক্ট সাইজের তুলনায় আপনি কত চাচ্ছেন, সেটা দিয়ে একটা হচ্ছে আপনার নেগোসিয়েশনের টুল তৈরি হয়। আরেকটা হচ্ছে আপনি কি রেজাল্ট তৈরি করতেছেন, আপনার সার্ভিস তাকে কোন লেভেলের রেজাল্ট দিবে, সেটার বিপরীতে আপনি কি চাচ্ছেন। দেখেন, প্রাইস কমানো আসলে নেগোসিয়েশন না, প্রাইসকে জাস্টিফাই করা হচ্ছে নেগোসিয়েশন। আমরা অনেকেই নেগোসিয়েশন মানে মনে করি ওকে 20 টাকা 10 টাকা না থাক 15 টাকা 12 টাকা, হ্যাঁ সেটা একটা ওয়ে, বাট নেগোসিয়েশনে আপনার যদি দাম কমাইতেই হয়, ওইটার জন্য আপনার স্ট্র্যাটেজি শেখা লাগবে না। আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যখন আপনি কোন একটা প্রাইস দিচ্ছেন, তখন যাতে আপনি প্রাইসটাকে জাস্টিফাই করতে পারেন। 3টা টুল আছে। প্রথমটা হচ্ছে রেজাল্টের ক্ষেত্রে কিভাবে জাস্টিফাই করব, 3টা ওয়ে। ফার্স্ট ওয়ান, রেজাল্ট আসার প্রবাবিলিটি কতটুকু। আপনি যে বলতেছেন আপনার সার্ভিস নিয়ে আমার বেনিফিট হবে, প্রবাবিলিটি কতটুকু। সেকেন্ড, সিগনিফিক্যান্স, রেজাল্টটা কত হাই হবে, অর্থাৎ রেজাল্ট আসার সম্ভাবনা কতটুকু, রেজাল্টের পরিমাণ কতটুকু। থার্ড, অপরচুনিটি কস্টের সাথে কম্পেয়ার করা, উনার হাতে আর কী কী অপশন আছে, সেটার সাথে আমি যে অপশনটা দিচ্ছি কম্পেয়ার করে ওয়াই আই অ্যাম দ্য বেস্ট সলিউশন ফর দ্যাট পারসন। তখন দেখবেন আপনার নেগোসিয়েশনের ডিসকাশনটা কম্পারেটিভলি ভালো হবে। আর 2টা পয়েন্ট ইয়ে দেই, সেটা হচ্ছে আমাদের তো বাংলাদেশে একটা কমন ওপেন সিক্রেট, চাচা মামা খালা তাদের সাথে আপনার অবশ্যই সম্পত্তি নিয়ে ঝামেলা হবেই, আপনাকে সেই জায়গায় অবশ্যই নেগোশিয়েট করতে হবে। ওয়ারিশের সম্পত্তি থেকে শুরু করে ফ্যামিলি প্রপার্টির অনেক জায়গাতেও আপনাকে আপনার ডিজার্ভিং জিনিস পেতে হলেও নেগোশিয়েট করা লাগে। সেটার ক্ষেত্রে আসলে 2টা ওয়ে আছে। প্রথম, আপনাকে যেই প্রপার্টি দিচ্ছে তাকে জিজ্ঞেস করেন আপনি কেন মনে করেন আপনি ঠিক ডিসিশন নিচ্ছেন, অর্থাৎ উনি যেই ডিসিশন নিচ্ছে উনাকেই সেই ডিসিশন জাস্টিফাই করতে বলেন। সেকেন্ড ওয়ে, আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনার সাথে যদি এটা আমি করতাম, আপনি কি করতেন। অর্থাৎ ডিসিশনের যে 2টা পার্ট, গিভার এবং টেকার। গিভারকে জিজ্ঞেস করেন আপনি যে এটা দিচ্ছেন কেন মনে করেন এটা জাস্টিফাইড, উনি একবার নিজেকে জাস্টিফাই করবে, পরে আবার তাকে বলবেন এখন আপনি আমার জায়গায় দাঁড়ায় বলেন কেন এটা আমার জন্যও জাস্টিফাইড। তখন মানুষের কন্ট্রাডিকশনগুলো বের হয়ে যায়। আরও 2টো এক্সট্রা টুল আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যখন আপনি কারোর সাথে নেগোসিয়েশনে বসবেন, সবার আগে টার্গেটটা সেট করে নেবেন যে আপনি কী অ্যাচিভ করতে চাচ্ছেন। আপনার জন্য বেস্ট পসিবল সিনারিও কী হতে পারে, স্যাটিসফ্যাক্টরি সিনারিও কী হতে পারে, ওয়ার্স্ট কেস সিনারিও কী হতে পারে। সো আপনি যদি জানেন আপনি কী অ্যাচিভ করতে চান, পরবর্তীতে ইউ ক্যান কানেক্ট এভরিথিং। এবং সর্বশেষ যেটা আমাকে কম্পারেটিভলি হেল্প করে যে কোনো নেগোসিয়েশনে, যদি পারেন আপনার নেগোসিয়েশনের কাউন্টার পার্টকে আগে কথা বলার সুযোগ দেন। আগে কথা বলার সুযোগ দিলে যেটা হবে, ক্রিকেটে যেই টিমটা সেকেন্ডে ব্যাট করে সে কিন্তু জানে ফার্স্ট টিমটা কত রান করেছে, সে ওই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারে। সো দেখেন হিউম্যান সাইকোলজি কীভাবে কাজ করে। আপনি 3টা যুক্তি নিয়ে গেছেন আপনি নেগোসিয়েশনের জন্য, আপনি বলার আগেই আপনার কাউন্টার পার্ট উনি বলার আগে আপনি 3টা যুক্তি একবারে শেষ করে ফেলছেন। সে তার একটা যুক্তি দিয়ে আপনার 3টাকে ভেঙে দিল, নেগোসিয়েশনে হেরে গেলেন। আপনি তাকে অ্যালাউ করলেন, সে একটা যুক্তি দিল, আপনি আপনার একটা যুক্তি দিয়ে সেটাকে ভাঙলেন, সে আরেকটা যুক্তি দিল, আপনি সেই যুক্তি দিয়ে আপনি আবার তাকে ভাঙলেন। শেষটা যেহেতু আপনার যুক্তি স্ট্যান্ড করে, নেগোসিয়েশনে আপনার জেতার সম্ভাবনা বেশি। সো আপনি চেষ্টা করেন, এটাকে বলা হয় ইউ আর অনলি অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট পারফরমেন্স। সো আপনি যখন নেগোসিয়েশনে যখন ওই আর্গুমেন্টগুলো যাচ্ছে, লজিক অ্যান্টি লজিকের কাজ যখন চলছে, আপনি চেষ্টা করবেন
কনক্লুশনটা যাতে আপনি ড্র করতে পারেন, অর অ্যাটলিস্ট আপনার কনক্লুশনটা যাতে উনি ড্র করে। সেটার জন্য মাঝে মাঝে মানুষকে, কারণ এটা করে যেটা হবে, উনি যদি 2টা যুক্তি নিয়ে আসেন, উনি উনার যুক্তি সব বলে দিল, আপনি পরে বললেন উনার কাছে আর প্রতিযুক্তি নাই, আপনি জিতলেন। আপনি আপনার সব যুক্তি শুরুতেই বলে দিলেন, উনি সেগুলো ভেঙে দিল, আপনার কিন্তু সেটাকে রিবিল্ড করার নতুন কোনো রিজনিং নাই, নেগোসিয়েশনে উনি আগায় থাকবেন। এই কারণে চেষ্টা করেন আইদার কনক্লুশনটা আপনি ড্র করবেন অথবা আপনার কনক্লুশন উনি ড্র করবে। মাশাআল্লাহ, এক্সেলেন্ট নেগোসিয়েশন মাস্টার ক্লাস, সলিড একটা আমরা ক্র্যাশ ভাবতেছি কি কোর্স যে হয়ে গেছে। এটা একটা এগুলো যদি আমরা নিউজ লেটার হিসেবে দেই, হ্যাঁ, অডিয়েন্স কি ইন্টারেস্টেড হবে? ইম্প্যাক্ট একাডেমিতে না, আমরা টু সেন্সেরই, টু সেন্স থেকে হলো। অবশ্যই ওয়াই নট। তাই না? হেই, লেট আস নো এগুলো কি আপনারা কি এগুলো নিউজ লেটার আকারে এই জিনিসগুলো চাচ্ছেন কিনা? কারণ সবাই কি জানি অডিটরি লার্নার, অডিটরি ভিজুয়াল লার্নারও আছেন। সো ভিজুয়াল লার্নারদের জন্য আমরা এটা নিউজ লেটার করতে পারি কিনা? কাজ করতে পারি, আমরা একটা নিচে একটা ফর্ম দিয়ে দিব, যদি কেউ ইন্টারেস্টেড থাকে আপনারা ফর্মটা ফিল আউট করে নেবেন, আমরা নিউজ লেটার শুরু করে আপনাদেরকে পাঠিয়ে দিব। জাস্ট রাইট, দ্যাট উইল বি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পাঠাই দিন, আমিও পড়তে চাই। অবশ্যই। মাঝে মাঝে আমি আমার নিজের লেখা বই এমনভাবে পড়ি মানে অন্য আরেকজন লিখছে, পরে বলি মানুষটা তো ভালোই লিখছে। ভেরি গুড, মাশাআল্লাহ। কেউ না কেউ তো প্রশংসা করতে হবে। হ্যাঁ, ভেরি গুড। না, ইউ আর রিয়েলি গুড, মাশাআল্লাহ। এনিওয়ে, আজকে আমরা ঠকাঠকি থেকে কথা শুরু করছিলাম, যেখানে আমরা বলতেছিলাম যে লাইফের কোন কোন সেটিংয়ে আমরা আসলে ঠকে যাই এবং সেই ঠকাগুলো যেন আমরা না ঠকি, সেগুলোতে আসলে কিছু হিন্ট চাচ্ছিলাম। আমি আমার পার্সোনাল লাইফে কিভাবে অন্যদের থেকে না ঠকতে পারি, প্রফেশনাল জায়গা বাদ, এখন আমি পার্সোনাল লাইফে বলি, কারণ পার্সোনাল লাইফেও বন্ধু বান্ধব অনেক কিছু আছে আর কি, অনেক কিছু ইনভলভ আছে, সেই জায়গাটা একটু আমাদেরকে একটু বলো। পয়েন্ট ধরে ধরে বলি। 1 নাম্বার, দেখেন এগুলো আপনাদের খুব কাজে লাগবে, ইনশাআল্লাহ। সেলিব্রিটি হইতে যাচ্ছেন তো সামনে, খুব কাজে লাগবে। এই আপনারা খাতা কলম নিয়ে বসুন। প্রথম, হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে বসেন এই জায়গাটায়। লাইফে ঠকবেন কোন কোন জায়গায়। নাম্বার 1, মানুষের প্রশংসায়। আমাদের লাইফে যত ধরনের ট্র্যাপ আসছে তার ভেতরে সবচেয়ে ডেডলি হচ্ছে মানুষের প্রশংসা। আপনি একটা কাজ ভালো করতেছেন, মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, অ্যাপ্রিসিয়েশন মাঝে মাঝে আপনার জন্য অ্যাটেনশন ব্রেকিংয়ের কাজ হবে। 3টা ওয়েতে আসলে অ্যাপ্রিসিয়েশন আপনাকে আপনার জায়গা থেকে উইক করতে পারে। প্রথম জায়গাটা হচ্ছে আপনার কাছ থেকে আমার কোনো একটা উদ্দেশ্য আছে, ভাইয়ের কাছ থেকে কোনো একটা কিছু আমার আদায় করতে হবে। সো আমি যদি আপনাকে প্রশংসা করি, আপনার মনোযোগটা অন্যদিকে সরে যাবে এবং আপনাকে প্রশংসা করে খুশি করে আপনাকে আমি ইউজ করতে পারি। আপনি কি বুঝতে পারছেন? সো আপনাকে এই জায়গাটা বুঝতে হবে যে মানুষের কোন প্রশংসার পেছনে জেনুইন ওয়েল উইশার আছে আর কোন প্রশংসার পেছনে আসলে সেই মানুষটার আপনাকে ইউজ করার একটা মেন্টালিটি আছে। এটার জন্য আমি যারা আর্টিস্টদের সাথে আমি যখন কাউন্সিলিংয়ে বসি তখন আমি তাদেরকে একটা সেন্টেন্স বলি, ডু নট বিকাম আ ফ্যান অফ ইয়োর ফ্যান। ডু নট বিকাম আ ফ্যান অফ ইয়োর ফ্যান। আপনি যখন কাজ করবেন, আপনার কাজ ভালো হলে 100% আপনার ফ্যান তৈরি হবে। এখন আপনি কিছু কাজ করেছেন, ফ্যান তৈরি হয়েছে, এরপর আপনার মনোযোগটা কাজ থেকে বের হয়ে শুধু ফ্যানের দিকেই চলে গেছে, আপনি কন্টিনিউয়াস গ্রোথ পাবেন না এবং ওই ফ্যানের প্রশংসা আপনাকে একসময় একটা বিপদে ফেলে দিবে। আপনার ফ্যানকে অবশ্যই সম্মান করবেন, বাট ফ্যানকে মোহর পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যে এরা আমার লাইফের এভরিথিং। আপনি ফ্যানের কাছ থেকে লেসন নেবেন, তাদের কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে, কিন্তু 24 ঘন্টা আমাকে তো অনেক মানুষ পছন্দ করে, আমার তো কন্টেন্ট অনেক ভাইরাল হয়, 24 ঘন্টায় যদি আপনার মাথায় এটা কাজ করে, আপনি প্রশংসার ট্র্যাপে পড়ে যাচ্ছেন, নিজেকে ঠকাবেন। সেকেন্ড ওয়ান, আনরিয়েলিস্টিক টার্গেট নেয়া। আপনার ইংলিশের কারেন্ট লেভেল 6 আইএলসে, আপনি চান 2 মাসেই আইএলসে 8 লেভেলে নিজের স্কিল নিয়ে নেবেন, হাইলি আনলাইকলি যে ওটা হবে না। আমাদের যেটা হয়, আমরা যখন আনরিয়েলিস্টিক টার্গেট সেট করি, প্রথম স্টেপটাই এত হাই হয় যে আমরা পরের কাজগুলো করতে পারি না। সো লাইফে বিগ স্টেপ নিতে যাওয়া, এটা হচ্ছে আমাদের সেকেন্ড একটা ঠকে যাওয়ার কারণ, যেই ঠকে যাওয়ায় আমরা আসলে লাইফে অনেকটাই পিছিয়ে যাই। থার্ড ওয়ান, ও আমার সাথে আজকে খারাপ ব্যবহার করছে, একদিন বড় হয়ে দেখাই দিব তাকে। আজকে আমি 2 তলায় আছি, সে 3 তলায় থেকে আমাকে বলেছে আমি নিচু লোক, আমি জীবনে একদিন 10 তলায় উঠে আবার 3 তলায় নেমে তাকে আমি দেখিয়ে দিব, দেখো আমি কিন্তু 10 তলায় উঠছি।
ভাই তাহলে 10 তলায় উঠলেন কেন? আপনি যদি নামেনই আবার 3 তলায়। লাইফে কাউকে দেখায় দেওয়া, প্রতিশোধ নিতে চাওয়া, শাস্তি দিতে চাওয়া, এই ওয়েতে আমরা নিজেরা নিজেদেরকে ঠকাই। কাউকে দেখায় দিতে চাওয়া আসলে লাইফের গোল হওয়া উচিত না। যে তুমি আমাকে বলছো লাইফে কিছু করতে পারবো না, বড় কিছু করে আমি দেখায় দিলাম না। 2টা সেন্টেন্স আমি খুব ফলো করি এই জায়গায়। পৃথিবীতে অনেক মানুষ আপনাকে প্রশ্ন করবে, আপনার ক্রেডিবিলিটি নিয়ে, আপনার স্কিল পোটেনশিয়ালিটি নিয়ে ডাউট করবে। আপনি যদি তাদের সব প্রশ্নের অ্যান্সারও দিতে পারেন, আপনি জিততেছেন না। আবার যদি আপনি একটা প্রশ্নের অ্যান্সার দিতে না পারেন, আপনি হারতেছেন না। আমরা মনে করি তাদের সবই ডাউট ক্লিয়ার করার মাধ্যমে, তাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার মাধ্যমে আমি জিতে যাচ্ছি। না, সে আপনার প্রতি ডাউট দেখাচ্ছে, 2 দিন পরে সে তার নিজের স্ট্রাগলে আপনার কথা ভুলেই গেছে। সত্যি কথা এটাই হয়। আপনি মনে করেন যেই মানুষগুলো আপনাকে ইনসাল্ট করতেছে, ওই মানুষটা 2 দিন পরে সে তার নিজের লাইফের স্ট্রাগল নিয়ে রয়েছে। সে 24 ঘন্টা আপনার ব্যাপারে ভাবে না, কিন্তু আপনি কোনো একটা সিনেম্যাটিক অ্যাপ্রোচে ভাবতেছেন, আমি তো প্রতিশোধ নিয়ে দেখাই দিব। ওই যে 14 বছর 15 দিন 20 ঘন্টা আগে তুমি আমাকে কি একটা বলেছিলে, আমি সেটাকে প্রমাণ করে ছাড়বো যে আমি অনেক বড় হতে পারি। জীবন এইভাবে চলে না। সো আইডেন্টিফাই ইয়োর পারপাস। অন্যকে ভুল প্রমাণ করা, ভাই এটা তো একটা লাইফের পারপাস হইতে পারে না। তাহলে তো আপনার লাইফের পারপাস অনেক ছোট। আপনি একটা অন্য মানুষকে আপনি ভুল প্রমাণ করতে চাচ্ছেন, তাই না? সো এগুলো হচ্ছে আসলে পার্সোনাল লাইফের কিছুই থট প্রসেস না, আমাদেরকে আসলে আগাতে হেল্প করে না, আমাদেরকে আটকে দেয় ব্যক্তিগত জীবনে। এখানে একটু সীমান্ত, আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করি। অবশ্যই। এই ক্ষেত্রে ধরো, হাউ ডু ইউ ডিল উইথ দ্য সিচুয়েশন, এরকম একটা কেসে যেখানে আমি যদি 3 তলার 2 তলার এক্সাম্পলটাই দেই, আমি 2 তলায় থাকি, আরেকজন 3 তলায় থাকে। 3 তলায় থেকে আমাকে বলে, তুই তো 2 তলায় থাকিস, তুই গরিব, ইনসাল্ট করো সাপোজ। এখন ওই সময় আমার তো একটা রাগ কাজ করতেছে। আমি ওটাকে কিভাবে ধরতেছে, যে আমি অ্যাগ্রেসিভলি প্রোগ্রেস করে ওকে দেখাই দিব, এই দেখ আমি 10 তলায়, তুই এখন 3 তলায় আসিস, তুই এখন ছোট। এটা খুবই শ্যালো লেভেলের, এবং এটা করা উচিত না। যে তাহলে তুমি অন্যকে স্যাটিসফাই করে করতেছো, যেটা কিনা আসলে পারপাসফুল না। বুঝতে পারছি, পারপাস ড্রিভেন না। তাহলে সেই ক্ষেত্রে দোতলায় থাকা অবস্থায় আমার অ্যাটিচিউডটা কী হওয়া উচিত, যেখানে সে আমাকে ইনসাল্ট করতেছে, আমার স্ট্যাটাস নিয়ে খোঁটা দিতেছে, আই ফিল ব্যাড, আমার ইমোশনকে হার্ট করতেছে, তাহলে আমি ওখানে কীভাবে ডিল করবো? মেটাফোর, শুরুতে মেয়ে আছে দেখে আপনি হাসেন না, এখানে মেয়ে রিলেটেড কোনো মেটাফোর নাই। একটা মানুষের শরীর যখন আপনার ক্যান্সার বা এই ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তখন ক্যান্সার সেলটা খুব দ্রুত ছড়ায় যায়, এবং এটা মোটামুটি 700-800 কোটি, মানে বিলিয়নের ঘরে তখন আমাদের ক্যান্সার সেল ছড়ায় যায়। পৃথিবীতে এখন জনসংখ্যা 8 বিলিয়নের কাছাকাছি আমরা আগাচ্ছি। আপনার শরীরে যখন কোনো তীব্র রোগ আসবে, সেই রোগের সেল সংখ্যাও এরকম 7-8 বিলিয়নের কাছাকাছি হয়ে যাবে, যেটা পৃথিবীর জনসংখ্যার সমান। সো আপনার শরীর যখন রোগাক্রান্ত হচ্ছে, তখন আপনার ভেতরে যে বিলিয়ন বিলিয়ন সেলগুলো তৈরি হচ্ছে, এই সেলগুলো বেশি শক্তিশালী নাকি আপনি? দেখেন, আপনার একটা মানুষ, তাকে হিট করতেছে 8 বিলিয়ন সেলস। তার মানে আপনার একার শক্তি ওই 8 বিলিয়ন সেলসের শক্তির সমান। সেখান থেকে জাস্ট একটা ছোট্ট সেল, ওইটার শক্তি কি এতটাই বেশি? আপনাকে চিন্তা করতে হবে এইভাবে। আমাদের লাইফে প্রচুর পরিমাণ আমাদের শরীরে অনেক জীবাণু থাকে, এবং এই জীবাণুর সংখ্যা অনেক বেশি। একটা জীবাণু একটা মানুষকে মারতে পারে না, বিলিয়নের ওপরে জীবাণু লাগে আপনাকে মেরে ফেলতে। তার মানে আপনি কিন্তু বিলিয়ন বিলিয়ন জীবাণুর শক্তির সমান। আপনাকে যে মানুষটি ইনসাল্ট করতেছে, সে জাস্ট একটা সিঙ্গেল জীবাণুর মতো। আপনি এরকম বিলিয়ন বিলিয়ন জীবাণু, সেটার রেজিস্ট্যান্স আপনার ভেতরে তৈরি হয়ে গেছে। আপনি সবসময় মনে রাখবেন, আপনার জীবন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান জীবাণুস। সেকেন্ড আরেকটা, এটা একেবারে খুব পার্সোনাল লেভেলে বললাম, একটু বাবা মা নিয়েও কথা বলি। কারণ আমাদের এখনকার সময়ে আমাদের সাথে আমাদের বাবা মার কিন্তু এক ধরনের আসলে দূরত্ব তৈরি হয় বেশ কিছু জায়গায়। আমরা চাই না সেই দূরত্বগুলো তৈরি হোক। ইভেন আমি জাস্ট ছোট্ট একটা এক্সপেরিমেন্টের জায়গাতেই যদি যাই, নাফিস ভাই, আন্টির সবচেয়ে হ্যাপি মোমেন্ট কোনটা ছিল? এখন ঠিক মনে পড়তেছে না। যে কোনো একটা বলেন। হ্যাপি মোমেন্টস অনেক ছিল, স্পেশালি হ্যাপি। আমি যদি একটা স্পেসিফিক্যালি বলি, যখন আমি ইউএসএ থেকে ব্যাক করি বাংলাদেশে, মানে যখন যখন আসতাম ভ্যাকেশনে, তখন অনেক হ্যাপি হইতাম। সাজ্জাদ ভাই, আন্টির সবচেয়ে হ্যাপি মোমেন্ট কোনটা ছিল?
বা যে কোনো একটা সিগনিফিক্যান্ট হ্যাপি মোমেন্ট? আমি জন্ম নিয়েছি তখন হ্যাপি ছিল, এগুলো তো দেখি নেই। তবে আমার বড় ভাই যখন আর্মিতে গ্রিন কার্ডটা পায়, মাশাআল্লাহ। সে যখন বাসায় আসে, আর আমার মা যখন শুনে যে গ্রিন কার্ডটা হাতে নিয়ে প্রথমে সিএমএইচে আমার নানু ভর্তি, তার সাথে দেখা করে আমার ভাই প্রথম তারপরে বাসায় এসেছে, অর্থাৎ দ্য ফার্স্ট পারসন যার কাছে আমার ভাইয়া জানিয়েছে আমি আর্মি অফিসার হয়েছি, সে ছিল আমার মায়ের মা। আমার মাকে সম্মানিত করার জন্য আমার ভাই প্রথমে আমার নানুর কাছে গিয়েছে হসপিটালাইজড, তারপরে বাসায় এসে আমি আমার মাকে দেখেছি যে মানে খুশিতে সে বার্স্ট ইনটু টিয়ার। সাজ্জাদ ভাইকে একটা প্রশ্ন করবো, আপনাকেও করবো, আপনি চিন্তা করতে থাকেন, আপনি নার্ভাস হয়ে যান প্রশ্ন করলে। সাজ্জাদ ভাই, আন্টির সবচেয়ে টাফ মোমেন্ট কোনটা ছিল? সেম কোশ্চেন আপনাকেও করবো। টাফ মোমেন্ট কোনটা বা ছিল? খুব স্যাড মোমেন্ট কোনটা ছিল? আচ্ছা, তার ছোটবেলায় তো প্রচুর ঘটনা আছে, আমি ওদিকে যাচ্ছি না, আমি মানে একটু দুইটা রিলেট করে বলতেছি। রিসেন্টলি আমার ছোট ভাইটা নেভি অফিসার হিসেবে চান্স পায়, মানে আইএসএসবি কমপ্লিট করে। তো ও হচ্ছে আইএসএসবি কমপ্লিট হয়েছে, তার মানে পরিবারের 2জন অফিসার হচ্ছে, আমি মাঝখানে একটা বাতিল আর কি, সো মেজর ছেলেটা। কিন্তু ও যখন হলো সবাই, পরিবারের সবাই খুশি, গ্রামে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে ওকে যে আরেকটা ছেলেও পরিবার থেকে এরকম অফিসার হচ্ছে। ওর ফাইনাল মেডিকেলের দিন ওর হাঁটুর প্রিভিয়াস একটা ইনজুরির কারণে ওকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। সো আমার ছোট ভাইটার বহু দিনের স্বপ্ন, ওকে দেখলেই মনে হয় কি ও একটা ক্যাডেট, ওকে দেখলেই মনে হয় যে ও একটা অফিসার হিসেবে নিজেকে গড়ে তুলছে আলহামদুলিল্লাহ, খেলাধুলা থেকে। আমার বড় ভাইকে দেখে ওইভাবে নিজেকে বিল্ড করছে। তো ছেলেটার স্বপ্নটা ভেঙে যেতে ওর চেয়ে বেশি কষ্ট মনে হয় আম্মু পাইছে, এরকম মনে হয়েছে। নাফিস ভাই, আন্টির সবচেয়ে স্যাড মোমেন্ট কোনটা? আমার জন্য মনে হয় অ্যান্সারটা খুবই ইজি, বিকজ যেটার অ্যান্সার দিয়েছি সেটার উল্টা। সেটা হচ্ছে যতবার আমি ইউএসএতে যেতাম তখন ওটা আমার জন্য অনেক বেশি স্যাড ছিল। ওকে, এইখানেই দেখেন, আমি যদি আমারটার এখানে অ্যান্সার দিই, আমার লাইফে যেমন আমার ইয়ার ড্রপ ছিল, সো ওইটা আমার আম্মুর জন্য খুব টাফ মোমেন্ট ছিল। কিংবা দেখা গেলো এই যে নেগোসিয়েশনের কথা আমি বললাম না, কিছু কিছু জায়গায় যখন প্রফেশনাল নেগোসিয়েশনে আমি আমার ডিজার্ভিং জিনিস পেতাম না এবং সেটা যখন বাসায় শেয়ার করতাম, ওইটা আমার আম্মুর জন্য টাফ মোমেন্ট ছিল। আবার আমার আম্মুর জন্য ভালো মোমেন্ট ছিল যখন আমার বুক পাবলিশ হয়, যখন আমার কন্টেন্টগুলো মানুষ পছন্দ করে, বা কেউ যখন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে না পেরে আমার আম্মুকে পাঠায়, আম্মুর কোনো একটা কন্টেন্টের নিচে কমেন্ট করে যে ভাইয়ার ভিডিও দেখি খুব ভালো লাগে, তখন ওইটা তার জন্য হ্যাপি মোমেন্ট ছিল। কেন আমি এই কাজটা করলাম দেখেন, আমাদের দেশের মানুষের গড়ায়ু হচ্ছে 74 বছর, নারীদের গড়ায়ু 76 বছর। অ্যাভারেজে একজন নারী, সে 18 থেকে ধরলাম 25-এর ভেতরে যদি তার বিয়ে হয় এবং তার হাজব্যান্ড যদি তার থেকে কিছু বছর বেশি হয়, হাজব্যান্ড প্লাস মাইনাস 72 বছর পর্যন্ত সে তার লাইফ টাইম পাবে, 72 থেকে 74 বছর, ওয়াইফ 76 থেকে 77 বছর পাবে। ওই মানুষটা 18 থেকে 22 বছর বয়সে বিয়ে করলে সে তার প্রায় 50 বছরের একটা অর্ধ শতাব্দী সে সুযোগ পাচ্ছে একটা সংসারকে আপন করে নেয়ার। এই পুরো 50 বছর ব্যাপী তার পার্সোনাল অ্যাচিভমেন্ট, পার্সোনাল ফেইলিয়ার বলে কিছু নাই। তার অ্যাচিভমেন্ট, তার ছেলে আর্মিতে ঢুকতেছে, তার অ্যাচিভমেন্ট তার ছেলে স্কলারশিপ পেয়েছে, তার ছেলে প্রফেশনালি ভালো কিছু করতেছে, তার হাজব্যান্ডের প্রমোশন হচ্ছে, তার কষ্ট, তার ছেলে দূরে চলে যাচ্ছে, তার ছেলের স্বপ্নটা ভেঙে গেল। একটা মানুষ সে তার এই 74 বছরের ভেতরে 50 বছর, মানে তার লাইফের 75% টাইম আমাদের মায়েরা হ্যাপি হন তার বাচ্চার, তার ফ্যামিলি মেম্বার, তার হাজব্যান্ড, তাদের সাকসেস ফেইলিয়ারের উপরে বেস করে। তাদের ইন্ডিভিজুয়াল সাকসেস ফেইলিয়ার তেমন কিছু নাই যদি না উনি বাইরে কাজ করেন। আমরা যখন ছেলে কিংবা মেয়ে হিসেবে বড় হই, আমরা এইভাবে আসলে দেখি না বাবা মাকে। একটা মানুষ তার পুরো লাইফের 75% টাইম আমার কারণে হ্যাপি হচ্ছে, আমার কারণে ভয় পাচ্ছে, আমাকে নিয়ে স্বপ্ন দেখতেছে। আমাদের এই ভালোবাসাগুলো আসলে কমিউনিকেট করাটা খুব জরুরি। আমরা যেটা রেকগনাইজ করি এটা বোঝানোটাও জরুরি। আমাদের যেটা হয় কি, আমরা প্রচুর পরিমাণ, আপনি দেখবেন রিলস থেকে শুরু করে অনেক ভিডিও হয়, খুব ক্রিয়েটিভ সুইট ওয়েতে আমরা আমাদের ভালোবাসার মানুষকে ভালোবাসা কমিউনিকেট করি, বাবা মাকে করা হয় না। অথচ তাদের সাথে আমাদের জীবনের সবচেয়ে বড় সময়টা আমরা কাটিয়েছি। এই কমিউনিকেশনটাও খুব ইজি। আমি জাস্ট এক্সাম্পল দিই, আমি এখনও সময় সুযোগ পেলে আমি খাটে আবার আম্মুর সাথে আমি শুয়ে থাকি, তাকে আমি তখন জড়ায় ধরে শুয়ে থাকি যেভাবে বাচ্চারা শুয়ে থাকে, এবং আমি তার ছোটোবেলার কথা শুনি, তার বিয়ের আগের দিনের কথা শুনি, যে গ্রাম থেকে উনি উঠে এসেছেন আমি সেটার কথা শুনি, বিয়ের প্রথম দিকের কথাগুলো আমি শুনি।
তাকে তার ওই হ্যাপি মোমেন্টগুলো আমার সাথে শেয়ার করে রিক্রিয়েট করার আমি সুযোগ করে দিই। ওই মোমেন্টে যে আমি তাকে টাচ করি না, এই টাচটা অনেক ভ্যালুয়েবল। বাংলাদেশের মানুষের গড় আয়ু অনুযায়ী আমি যদি ধরি, উনি যদি 76 পর্যন্ত আল্লাহ তাআলা যদি তাকে বাঁচার সুযোগ দেয়, হয়তো উনি আর 2 যুগ আমার সাথে থাকবেন, 1.5 কিংবা 2 যুগ। যদি গড় আয়ু মোতাবেক উনি যদি বাঁচার সুযোগটা পান, আমার হাতে তো বেশি সময় নাই, আর 1.5 থেকে 2 যুগ আল্লাহ যদি চায় আমি তার সাথে কাটানোর সুযোগ পাবো। এটা আমাদের মাঝে মাঝে চিন্তা করা উচিত যে একসময় ওই মানুষগুলো থাকবে না, যেহেতু থাকবে না এখনই আমার সুযোগ তার সাথে সেই হ্যাপি মোমেন্টগুলো ক্রিয়েট করার। আমি আরও ছোট্ট 2টা এক্সাম্পল আপনাদেরকে দিই। আমার যে প্রথম বইটা যেটা বের হয়েছিল, লাইফ ইজ ভেরি ইজি, আমার ওই বইটা একদিন আমি পড়ার টেবিলে বসা ছিলাম, আমার আম্মু হচ্ছে 200 টাকা নিয়ে আমার পড়ার টেবিলে রাখছে, যেটা আমার বইয়ের দাম ছিল। রাখার পরবর্তীতে আম্মু আমাকে বলছে, বইয়ের যে প্রথম পেজ যেটা সাদা থাকে, বলছে তুমি তোমার এই পেজে তুমি তোমার আম্মুর জন্য কিছু একটা লিখো। আমি ওই পুরা পেজ ভর্তি করে আমি তার জন্য লিখেছি 2 পেজ। সে ওই 200 টাকা দিয়ে আমার কাছে ওই 2 পেজ লেখা নিয়ে গেছে। এবং উনি আমাকে বলে যে আমি বিভিন্ন ট্রেনিংয়ের জন্য ঢাকার বাইরে, মাঝে মাঝে দেশের বাইরেও যাই। ছেলে যখন দূরে থাকে, ছেলের হাতের লেখায় সে তার ছেলের স্পর্শ খুঁজে পায়। ওই বইটা আমার মা, আমি খাটে বালিশের পাশে যেখানে উনি শন, সেখানে উনি রাখেন। সো এই যে হাতের লেখা, আপনি হাতের লেখাতেও আপনি আপনার ভালোবাসার মানুষকে, বাবা মাকে কমিউনিকেট করতে পারেন যে তারা আপনার লাইফে কতটা ইম্পর্টেন্ট। আমরা ওই হাতের লেখার ওই জিনিসটাই মানে মাথায় থাকে না আমাদের। আপনি যদি আপনার মাকে কখনো জড়িয়ে ধরেন, আপনি দেখবেন আপনার মায়ের একটা আলাদা ঘ্রাণ আছে, এটা শুধুমাত্র সন্তানরা পায়। আমি জানি না আমি কতদিন সেই ঘ্রাণটা আমরা নিতে পারবো। এই ঘ্রাণ, লেখা, সময় কাটানো, স্পর্শ, এগুলো খুব ভ্যালুয়েবল। এবং আমাদের সংবিধানে বলে না যে আমাদের আসলে মানুষের 5টা মৌলিক চাহিদা রয়েছে: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। 6ষ্ঠ একটা মৌলিক চাহিদা আছে। এটাকে আমি মৌলিক না, এটাকে আমি মানবিক চাহিদা মনে করি। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার আগে তাকে তার চারপাশের মানুষ কি পরিমাণ ভালোবাসত, এটা সে জেনে যাওয়ার, অনুভব করার, প্রমাণ পাওয়ার অধিকার সে রাখে। মানুষগুলা চলে যায়, আমাদের সেটা কমিউনিকেট করা হয় না। অথচ একটু জড়িয়ে ধরা, একটু স্পর্শ করা, পাশে বসা, কাঁধে হাত রাখা, এইটুকু দিয়েই কিন্তু কমিউনিকেটেড হয়ে যায় ওই মানুষটা আমাদের লাইফে কতটা ইম্পর্ট্যান্ট। আমাদের 25 বছর পর পর তো প্রজন্ম চেঞ্জ হয়। এখন সোশ্যাল মিডিয়ার কারণে প্রজন্ম অনেক দ্রুত চেঞ্জ হয়। 5 বছর পরপরই দেখবেন মানুষের সাইকোলজি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেই জেনারেশনের, আমার থেকে 30 বছর ওপরের জেনারেশনে হচ্ছে আমার বাবা মা, তাদের রিয়ালাইজেশন আর আমার রিয়ালাইজেশন তো এক হবে না। তাদের জীবনযাত্রা আর আমার জীবনযাত্রা তো এক হবে না। আমাদের এখানে ডিফারেন্স থাকে চিন্তা ভাবনায়। কিন্তু প্রবলেমটা কোন জায়গায় হয় জানেন? এই ডিফারেন্সের কারণে যখন আমাদের ভেতর একটা ডিস্ট্যান্স তৈরি হয়ে যায়, আমার একটা কথায় সে কষ্ট পায়। আমি মাঝে মাঝে মনে করি আমার গ্রোথকে সে আটকে দিচ্ছে। না, আমার গ্রোথকে সে আটকে দিচ্ছে না, সে জাস্ট আমাকে নিয়ে একটু ভয় পায়। আমার তার সেই ভয়টাকে অ্যাকনলেজ করা উচিত যে মা, আমি বুঝতে পারতেছি তুমি আমাকে নিয়ে ভয় পাচ্ছ, এই ভয়টা আমি তোমাকে পাইতে দিব না। সো ফ্যামিলি ইকোসিস্টেম ডেভেলপড হয়ে যায় যখন আমরা এইভাবে কমিউনিকেট করি। অ্যাটলিস্ট বাবা মার সেই প্রত্যাশার জায়গাটা বুঝে তাদের সাথে একটু কমিউনিকেট করা। ইভেন অনেক সময় কিন্তু আমাদের তাদের প্রতি রাগ কাজ করে। রাগ না, যখন অবসরে আসি, আগেও বলেছি, আমাদের প্রতি তাদের কন্ট্রিবিউশনগুলো ভাবা উচিত। আমার কিছুদিন আগে ডেঙ্গু হয়েছিল। আমার বাবার বয়স 60-এর ওপরে, উনি রিটায়ার্ড। আমার রাত 2:30টায় প্রচণ্ড জ্বরে ঘুম ভেঙে গেছে। আমি মানে কাতরাচ্ছিলাম। আমার বাবা তখন সবে মাত্র, উনি নিজেও তীব্র অসুস্থতা থেকে ফিরেছেন, উনিও যে 100% সুস্থ সেটা না। রাত 2:30টায় উনি আমার পিঠ মাসাজ করতেছিলেন। একটা 60 বছরের বাবা যিনি নিজে সম্পূর্ণ সুস্থ না, সে তার থেকে অর্ধেকেরও কম বছরের যে ছেলে, তাকে সেবা করতেছে রাত 2:30টার সময়। আপনি এই বাবার স্ট্রেংথ এবং কন্ট্রিবিউশনকে আপনি কিভাবে মাপবেন? মাপতে পারবেন না, আমিও পারবো না।
আমি যদি হিসাব করি আমি সারা জীবন কমেই থাকবো, তাদের কন্ট্রিবিউশন সবসময় বেশি থাকবে। এই কারণে মাঝে মাঝে অ্যাটলিস্ট ভাবলে যেটা হবে, আমরা ওন করতে পারবো মানুষগুলাকে। যেইটুকু সময় আছে আমাদের সময়টা ভালো কাটবে। কারণ এই বাবাগুলোরও কি, আমি যদি এটাও ধরি, আমাদের তো এটা একটা মেল ডমিনেটেড সোসাইটিতে আমরা ছেলেরা অনেক প্রফেশনাল অ্যাচিভমেন্ট আমরা নিয়ে আসতে পারি। আপনি 55-60 পরে আপনার পার্সোনাল অ্যাচিভমেন্ট কই থাকবে? সে সময় চাইলেও আপনি পারবেন না। সেই টাইমে আপনার যে লোনলিনেসটা কাজ করবে, আপনি ওই টাইমে আপনি অনলি এঙ্গেজ করতে চাবেন আপনার ছেলেমেয়ের সাথে। আমরাও তো একসময় ওই বয়সটায় যাব। সেটা মাথায় রেখে এখন থেকে যদি আমরা একটু তাদের প্রতি সিম্প্যাথেটিক হই, ইট উড বি গুড। থ্যাংক ইউ সীমান্ত। সীমান্ত, আসলে আলহামদুলিল্লাহ তুমি তোমার বাবার কথা বললা, আঙ্কেলের কথা বললা, তুমি এই জিনিসটাকে এভাবে রেকগনাইজ করতে পারতেছো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনেক অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, ওদের লাইফটা অনেক রকমের ট্রমার মধ্যে দিয়ে কাটে। ওরা হয়তো বা ওদের বাবা মাকে এভাবে পায় না, হয়তো বা ওদের মধ্যে এখন যেই স্মৃতিগুলো রয়ে গেছে সেগুলো শুধু এমন সব স্মৃতি যেগুলো কিনা ওর বাবাকে আর আপন করে নিতে ও পারে না, ইমোশনালি নিজেকে একটা জায়গায় বন্দি করে রাখছে। আর একই সাথে আমার পার্সোনালি চিন্তা হচ্ছে যে হয়তোবা কোনো এক জায়গা থেকে নিজের কিছুটা ক্ষতিও হচ্ছে, যেটা কিনা হয়তোবা এখন আর রেকগনাইজ করার মতো ইমোশনালি অ্যাভেলেবল না। ছেলেটা হয়তোবা উইশ করে যে তার বাবা যদি তাকে তখন থেকে এভাবে হইতো তাহলে তো সে ডিফারেন্ট মানুষ হইতো, সে প্রপারলি তার প্রতি কানেক্টেড হইতো, কিন্তু সে ওটা পায় নাই। তাহলে কি এখানেই শেষ, এন্ড গেম? রিয়েল এক্সাম্পল আমি দিই। আমি অনেক ফ্যামিলির সাথে তো ফ্যামিলি অ্যাডভাইসিংয়ে বসি তাদের রিলেশনশিপ ডেভেলপমেন্টের জন্য, বা তাদেরকে আমি কিছু ডিসিশন মেকিংয়ে হেল্প করি। আপনি খুবই সেন্সিটিভ একটা ইস্যুজ আপনি তুলে ধরেছেন। আমি এরকম একটা ফ্যামিলিতে বসার সুযোগ পাই যেখানে একটা মা ছিলেন, উনি সেপারেটেড ওনার হাজব্যান্ড থেকে। তার মেয়ে হচ্ছে 15 বছরের, এবং সেপারেশনের কারণ ছিল তার বাবার দ্বারা তার মেয়ে হ্যারাস্ট হতো, যেটার কারণে মা বাধ্য হয়েছেন সেপারেশনে চলে আসতে। আমরা তার সাথে দেখেন, পৃথিবীতে আমরা কেউ ম্যাজিশিয়ান না। ডাক্তাররা বলেন বা কেউই ম্যাজিক করে আমাদের পক্ষে কোনো প্রবলেম সলভ করা সম্ভব না। আমরা কোনো উলিয়াও না, বা আমরা এমন কোনো আল্লাহর মেসেঞ্জারও না যে আমাদের মজিজার পাওয়ার থাকবে। আমরা যেটা করতে পারি, আমরা রিয়েলিস্টিক্যালি সলিউশন আনতে না পারলেও সিচুয়েশনকে ইমপ্রুভ করতে পারি। আমরা তখন ওই ফ্যামিলিতে অনেক তাদের সাথে কথা বলার পর তার মাকে আমরা জাস্ট একটা ছোট্ট অ্যাডভাইসই আমরা দিয়েছিলাম। সেটা হচ্ছে যে আপনার মেয়ের এখন বয়স হচ্ছে 15 বছর, সে মোটামুটি 21-22 এরকম বয়সে, কিন্তু সে অনার্সটা পাশ করে ফেলবে। এর পরবর্তীতে তার ক্যারিয়ার হবে এবং তার লাইফের একটা কমপ্লিটলি নতুন জীবন শুরু হবে যখন সে একটা নতুন ফ্যামিলিতে ঢুকবে। আপনি যে মেয়ের মা, আপনি তার ক্লোজ গার্ডিয়ানশিপ, এটাকে আপনি মেইনটেইন করতে পারবেন নেক্সট 6 to 8 ইয়ার্স। এই 6 থেকে 8 বছরের জন্য আপনি মা হিসেবে আপনাকে বাবার দায়িত্বটাও পালন করতে হবে, মায়ের দায়িত্বটাও পালন করতে হবে, এবং আপনার মেয়েকে এমনভাবে প্রিপেয়ার করতে হবে যে 6 মাস পর আপনি আর তার গার্ডিয়ানশিপটা পাচ্ছেন না, সেই 6 মাস পর সে যাতে নিজের ক্যারিয়ার এবং নিজের ফিউচার ফ্যামিলিকে সে যাতে বেটার ওয়েতে কন্ট্রিবিউট করতে পারে। ওইটার জন্য এখন থেকেই চেকলিস্ট এবং লেসনগুলো আপনি একটু একটু করে দেন। কারণ চাইলেই তো একটা মানুষ, আমাদের হিউম্যান মাইন্ড ডিভাইসের মতো না যে আমি শিফট ডিলিট করে দিলাম আমার স্মৃতি চলে গেল, সম্ভব না এটা। অনলি ওয়ে আমার সামনের যেই সময়টা আছে, আমার যে প্রফেশনাল জার্নিটা তৈরি হবে, আমার যে রিলেশনশিপ জার্নিটা তৈরি হবে, ওইটার জন্য আমি নিজেকে এখন থেকে প্রিপেয়ার করি। উই ক্যানট চেঞ্জ আওয়ার পাস্ট। ইভেন একটাই জাস্ট ওয়ে যেটা হয়তো কিছুটা হেল্প করতে পারে, বাট 100% সলিউশন হয় না, সেটা হচ্ছে ইউর স্ট্রাগল ইজ মেকিং ইউ স্ট্রঙ্গার। এই বিলিফটা কাজ করানো। আপনার কঠিন সময় আপনাকে একটা কঠিন মানুষে পরিণত করছে। আপনি লাইফের টাফ ওই মোমেন্টগুলো যদি আপনি ফেস করা শিখেন, আপনি সামনের দিনগুলোতে আরও স্ট্রংলি আগাইতে পারবেন। এইটাই আসলে ওয়ে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য
বিটুইন দিজ টু পার্সনস, ধরে নিলাম কোনো একটা মা মেয়ে অথবা বাবা ছেলে, যেই বাবার কারণে সন্তানটা এরকম কঠিন পরিস্থিতিতে পড়ছিল বা যেই মাটার কারণে মেয়েটা কঠিন পরিস্থিতিতে পড়ছিল? সব জায়গায় লিগ্যাল স্টেপস নেওয়া যায় না, কারণ এই সমস্ত জায়গায় অনেক সময় ফ্যামিলি লিগ্যাল স্টেপসে তারা যেতেও চায় না। আমি মাকেও কিন্তু একটা ছোট্ট সাজেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে উনি আমাকে এটাই বলেছিলেন যে উনি এই মুহূর্তে উনি আর সেকেন্ড বিয়ে করতে চান না, কারণ তিনি শিওর না তার ওই সেকেন্ড হাজব্যান্ড উনি তার মেয়েকে ঠিকমতো ট্রিট করবে কিনা। সো আমি ওনাকে এটা বললাম যে তাহলে আপনি টাইম লাইনটাকে এইভাবে ধরেন যে আপনার মেয়ে মোটামুটি 5 থেকে 7 বছর পরে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, সে তার পড়াশোনা এবং তার নিজের ফ্যামিলি নিয়ে। আফটার দ্যাট আপনি যদি সেই সময় ফিল করেন ইউ নিড সামওয়ান ইন ইউর লাইফ, আপনি তখন দেখেন লজিক্যালি কারোর সাথে আপনার ম্যাচ করে কিনা। আর সন্তানটার প্রতি আমি আসলে টোটালি চিন্তা করতেছি যে সেই মেয়েটা বা সেই ছেলেটার পার্সপেক্টিভ থেকে, যে সেই ছেলেটা বা মেয়েটা এখন কি করতে পারে, কারণ তার মনের মধ্যে তার মা বা তার বাবার প্রতি ভালোবাসাটা আর আসতেছে না। দুইটা মানুষের যদি একজনের প্রতি থাকে, দেখা গেলো দুইটা কেস হয়। সবচেয়ে খারাপ যেটা কেস, বাবাকেও দেখতে পারি না মাকেও দেখতে পারি না। তার থেকে একটু ভালো কেস হচ্ছে দুইজনের মধ্যে একজনকে দেখতে পারি না কিন্তু আরেকজন ভালো। সো আমার যদি প্রথম কেস হয়, তাহলে আমার আগে বের করতে হবে আমি কেন দেখতে পারি না। এটার পেছনে কি তাদের কোনো ইন্টেনশন কাজ করে নাকি তাদের কোনো অ্যাকশন কাজ করে। দেখেন, আপনি আমার কারণে দুইটা কারণে কষ্ট পেতে পারেন, ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে আমাকে কষ্ট দেন, আই ক্যানট চেঞ্জ ইউ। অনিচ্ছাকৃতভাবে যদি আপনি আমাকে কষ্ট দেন, আই ক্যান কমিউনিকেট ইউ, আপনার কোন কথাটা আমাকে কষ্ট দিচ্ছে। সন্তানের জন্য একই জিনিসটা আস্ক করতে হবে। আমার বাবা আমাকে কষ্ট দিচ্ছে, ইচ্ছাকৃতভাবে দিচ্ছে নাকি অনিচ্ছাকৃতভাবে দিচ্ছে। ইচ্ছাকৃতভাবে যদি দেয়, তাহলে এখানে আপনি তাকে চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা তার ইচ্ছাকৃত। So what do you do then? অনিচ্ছাকৃতভাবে যদি দেয়, সেক্ষেত্রে যেটা করা যায়, তখন তাকে কমিউনিকেট করা যায়। ইচ্ছাকৃতভাবে যদি দেয়, আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি আপনার লাইফের কোন স্টেজে আছেন, সেটা তীব্রতা কতটুকু, কোন ধরনের কষ্ট আপনাকে দিচ্ছে, কতটুকু তীব্রতায় আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি আপনার লাইফের এখন কোন স্টেজে আছেন, আপনি তার উপর কতটুকু ডিপেন্ডেন্ট, কত দিন পর্যন্ত আরও ডিপেন্ডেন্ট থাকবেন, ততদিন পর্যন্ত আপনাকে কষ্ট করে যেতে হবে। দ্য মোমেন্ট ইউ আর বিকামিং ইন্ডিপেন্ডেন্ট, অন দ্যাট মোমেন্ট ইউড বি আইসোলেটেড অ্যান্ড রেসপন্সিবল। দেখেন, বাবা থেকে আপনি দূরে চলে যাচ্ছেন, কিন্তু আপনি অবশ্যই আপনার দায়িত্বগুলো রাখবেন এবং আপনি চেষ্টা করবেন তারা যাতে সেই জায়গাটায় আপনার প্রপারলি যাতে বুঝতে পারে। কিন্তু ওই যে স্টেজটা ম্যাটার করে, আপনি আপনার লাইফের কোন স্টেজে আছেন, কতটুকু তাদের উপর ডিপেন্ডেন্ট, আরও কতদিন তাদেরকে আপনার লাগবে, তাই না? আপনি তো চাইলেই কলেজে পড়েই তো আপনি ক্যারিয়ার সেট করে ফেলতে পারবেন না। ভার্সিটিতে বসে পার্ট টাইম জব করতে গেলে আপনার পড়াশোনাই হবে না। সো ওই এক্সট্রিম টাফ মোমেন্টে আপনাকে এই দুইটা প্রশ্ন করতেই হবে এবং সেই জায়গায় আসলে কোনো ফুল প্রুফ সমাধান হয় না। রিজনেবলি, লজিক্যালি যতটুকু ড্যামেজ মিটিগেট করা যায়, যতটুকু সম্পর্ক ভালো রাখা যায়, কষ্ট না দিয়ে, কষ্ট না পেয়ে। দেখেন, আমাদের এখানেই প্রবলেমটা হয়, আমি যাতে কষ্ট না পাই এটার জন্য এমন কাজ করি যেটার জন্য তাকে কষ্ট দেয়া লাগে। সুইট স্পটটা বের করতে হবে যাতে আমিও কষ্ট না পাই, আবার তারাও যাতে আমাকে কষ্ট না দেয়, আমিও যাতে কষ্ট না দিই। ভেরি ক্রিটিক্যাল। এই কারণে ক্রিটিক্যালি আসলে এই জায়গাটায় আগাইতে হয়। এই কারণে আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। টার্কিতে যেটা হয়, বিয়ের পরবর্তীতে দেখা গেল বিয়ের পরবর্তীতে একই বিল্ডিংয়েই দুইটা আলাদা আলাদা ফ্লোরে হাজব্যান্ড ওয়াইফ এবং বাবা মা থাকে। এতে করে যেটা হয়, তারা কিন্তু বাবা মার কাছাকাছিও আছে, ছেলে হিসেবে দায়িত্ব পালন করতেছে, আবার তারা ইন্ডিপেন্ডেন্টও আছে। সো এই জায়গাটায় আসলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফ্যামিলির ইকোসিস্টেমে কোন জায়গাটা আপনার জন্য ভালো। বাট আমি বলবো সর্বোচ্চ ট্রাই করবেন আপনার বাবা মাকে এটা বোঝাতে তারা আপনার কাছে কতটা ইম্পর্ট্যান্ট, কোন ঘটনাগুলো আপনাকে কষ্ট দেয়। আমার একটা কথায় আমার আম্মু কষ্ট পেয়েছিল, কষ্ট পাওয়ার পরে আমি তাকে জড়ায় ধরে আমি কান্না করছিলাম। আমি জড়ায় ধরে কান্না করে আমি ওই জায়গাটায় রিকনসিলিয়েশন করি। একজন আরেকজনকে কষ্ট দিলে কথা বলা, সলভ করাটা জরুরি। 99.99% ক্ষেত্রে দেখেন, পৃথিবীতে একজন মা যে সন্তানকে ধারণ করে, আপনার শরীরে 70% বার্ন হলে যে পরিমাণ কষ্ট আপনি পাবেন, সন্তান ধারণে সেই পরিমাণ কষ্ট। এত কষ্ট করে মানুষটা আপনাকে পৃথিবীতে নিয়ে আসছে, সো তার সাথে কেন আপনার কমিউনিকেশন গ্যাপ থাকবে?
থাকা উচিত না, কিন্তু এই কথাগুলো আসলে সেই এক্সট্রিম লেভেলে, মানে এটাকে আসলে দুইটাই ইয়াতে বোঝানো হয়, আইদার চেঞ্জ দেয়ার পার্সোনালিটি অর চেঞ্জ দ্য কনটেক্সট অর চেঞ্জ দ্য প্লেস। ও মাই গড। আপনি সবার আগে চেষ্টা করবেন তারা যাতে আপনাকে কষ্ট না দেয় এটা বের করতে। যদি দেখেন যে হচ্ছে না, আপনি পারতেছেন না, আপনি প্লেসটা চেঞ্জ করেন, একটু দূরে যান, কিন্তু আবার ভুলে যাবেন না। দূরে যাওয়া মানেই যাতে ভুলে যাওয়া না হয়, এই জায়গাটা খুব ক্রিটিক্যাল। এবং এইখানে আমাদের অডিয়েন্সের ইন্টারপ্রিটেশন, হ্যাঁ, কে audience- কনটেক্সট, হ্যাঁ। আমাদের এখানে আসলে ক্লিয়ার করে দেওয়া উচিত। ইয়েস, না আমি বলবো যে মাস্ট দেখো, মানে তোমাকে আমি যে কথাটা বললাম ভাইয়া, সেটা আনডাউটেডলি বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দেখি ঘটনাগুলো, এই কারণে নিয়ে আসলাম বিকজ ডিফারেন্ট সিনারিওতে এই মানুষগুলো খুব কষ্ট করতেছে ভাইয়া, ভেতরে খুব কষ্ট করতেছে। এখন কথা হচ্ছে, হ্যাঁ মনে করো আমি একটা সিচুয়েশনে আছি, আমি ডিরেক্টলি কানেক্ট করতে পারতেছি না যে আরে সাজ্জাদ ভাই কী কথা বললো, সীমান্ত ভাই কী অ্যান্সার দিচ্ছে। না, সবাইকে সব কনটেক্সট ধরতে হবে না, ইটস ওকে। কিন্তু হয়তো ভাই আপনার কোনো এক বন্ধু এই সিচুয়েশন আছে, অন্য কোনো এক ভাই আছে, কোনো এক বান্ধবী আছে, তিনি হয়তো বা এরকম সিচুয়েশনে আছে, সেই সময় হয়তো বা এই কথাটার কোনো একটা জায়গা তার জন্য খুব উপকার হতে পারে। ভাই আমি খুব সহজ একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে আমাদের জীবনটা কিভাবে জীবনটা চলা উচিত একটা গাইডেন্স আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, একটা বই দিয়ে দেওয়া হয়েছে, কোরআন দিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আদারওয়াইজ আমরা কি ঘুরে বেড়াইতাম সারাদিন, আমরা আমাদের চোখে যেটা দেখে ভালো মনে হচ্ছে সেটাই আমরা করতেছি। ভালোর কোনো মানদণ্ড থাকতো না। এক্স্যাক্টলি, সিইং ইজ বিলিভিং, আমি যেটা দেখে ভালো মনে করি সেটাই করতেছি। এক একজনের কাছে এক একটা ভালো, কেউ ঘুষ দিয়ে বলে ভালো, কেউ বলতেছে ঘুষ খেয়ে ভালো। কেন, কাজটা তো হইতেছে অ্যাটলিস্ট, আটকে তো নাই। আমাদের কিন্তু আসলে গার্জিয়ান 3 জন, হুম, বাবা মা তার উপরে আছে। সো আপনার এই দুইটা গার্জিয়ান যদি মনে হয় যে তারা আপনাকে প্রপারলি ট্রিট করতেছে না, ওপরে আরেকজন হায়ার গার্জিয়ান আছে, আপনি তার সাথে রিলেশনশিপটা ডেভেলপ করেন। আল্লাহ, একই জায়গায় ফেরত আসবো যে অডিয়েন্সরা যারা কানেক্ট করতে পারতেছেন না, তারা অ্যাটলিস্ট তাদের আশেপাশের মানুষগুলো যখন এরকম সিচুয়েশনে পড়বে, তাদেরকে কোন জিনিসটা অ্যাটলিস্ট শেয়ার করবে। নাকি আমি বলবো না ভাই আমি তো কিছু বুঝি না, আমার কন্ট্রিবিউট করার জায়গা নেই, নাকি না টু সেন্স পডকাস্ট অ্যাটলিস্ট যারা দেখতেছি আমরা বা অন্য সবাই, আমরা ওই মানুষটা যে না, একটা মানুষ প্রবলেমে আছে, আমার যদি কিছু করা পসিবল হয় আমি কেন বসে থাকবো, যদি আমার পক্ষে পসিবল হয়, নিজের ক্ষতি না করে, কি জানি স্বার্থ সচেতন হয়ে সচেতন হয়ে বলতেছি যে ধর্মটা আমি যেভাবে বুঝি ভাইয়া, ধর্ম হচ্ছে নসিহা, মানে কি প্রপার অ্যাডভাইস করা। একটা মানুষ একটা প্রবলেমে আছে, তাকে একটা প্রপার সাজেশন দেয়া। তোমার কাছ থেকে একটা সাজেশন নিচ্ছি, আমি একটা সাজেশন নিচ্ছি, আমি একটা প্রবলেম আছে, আমাকে একটা সাজেশন দিচ্ছ। ইভেন আমি এরকম সাহাবীদের কোটেশন থেকে গেছি, ধর্ম হচ্ছে নসিহা, মানে ধর্ম হচ্ছে অ্যাডভাইস। কারণ ধর্ম তো তোমাকে জোর করে ধরে কিছু করাতে পারে না, জাস্ট অ্যাডভাইসগুলো দিচ্ছে যে তুমি কীভাবে চলবা। তাই আমরা মাঝে মাঝে যে এই যে আমি কনসালটেন্সি করি, ভাই তুমি কনসালটেন্সি করো, কনসালটেন্সি কি ভাই দামই দিই না আমরা, কি ভাই আপনি কি মুখে বলতেছেন এটার দাম নাই তো হাওয়া। ভাই এই কথাটাই নাম একটা জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি যদি একটু ইয়াসুরটা পড়ি, আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারা বাদে যারা ঈমান এনেছে, সৎ কাজ করতেছে, এবং তারা কারা বলতেছে যারা সৎ কাজের উপদেশ দেয়, ধৈর্য ধারণের উপদেশ দেয়, অর্থাৎ যারা উপদেশ দেয় তারাও ক্ষতি থেকে বেঁচে গেছে। একটা রেলেভেন্ট জিনিস একটু অ্যাড করি এখানে, আমাদের ঈমানের কিন্তু 3টা ধাপ আছে, এবং ওই 3টা ধাপের সাথে লিডারশিপের 3টা ধাপের একটা অ্যামেজিং ম্যাচ আছে। ঈমানের প্রথম ধাপ হচ্ছে বিশ্বাস করা, এবং দ্বিতীয় ধাপ হচ্ছে বিশ্বাসটাকে কমিউনিকেট করা, তৃতীয় ধাপ হচ্ছে ওই রিলেটেড পারফর্ম করা। ইভেন আমাদেরকে যে বলা হয় যে আসলে ঈমানটাকে আমরা এক্সারসাইজ করব কিভাবে, বা কেউ একটা খারাপ কাজ করলে সেটাকে বাধা দিব কিভাবে, উল্টা প্রথম হাত দিয়ে বাধা দেওয়া, যদি এরপরে সে নিবৃত না হয় তাকে মৌখিকভাবে বাধা দেয়া, এরপরও যদি সে নিবৃত না হয় তাহলে তাকে মন থেকে ঘৃণা করা। শুরুতে বলেছিলাম না, থট লেভেল, কমিউনিকেশন লেভেল, এক্সিকিউশন লেভেল, অর্গানাইজিং স্কিলটা ভালো করার জন্য এটার সোর্স কিন্তু আসলে ঈমানের এই 3টা ধাপ। আগে থট লেভেলে আমাকে বিলিভ করতে হয় যে আমার ঈমানটা স্ট্রং। কমিউনিকেশন লেভেলে আমার কমিউনিকেট করতে হয়। এই কমিউনিকেশনটা কি? নামাজ হচ্ছে কমিউনিকেশন, আল্লাহর সাথে কমিউনিকেট করা। এক্সিকিউশন কি? লাইফস্টাইল। সো ঈমানের কিন্তু এই 3টা ধাপ, এবং লিডারশিপেরও 3টা ধাপ।
থট লেভেলে চিন্তা করা, কমিউনিকেট করা টিম মেম্বারের সাথে, এক্সিকিউট করা। আবার মানুষকে নেগেটিভ কাজ থেকে ফিরায় আনাও 3টা ধাপ, জাস্ট উল্টা। শুরুতে এক্সিকিউশন লেভেল, হাত দিয়ে আটকাবো। দেন কমিউনিকেশন লেভেল, মুখ দিয়ে বলবো কাজটা করো না। দেন থট লেভেল, মনে মনে ঘৃণা করবো তাকে। এই 3টা জিনিস বুঝলেই কিন্তু আমাদের মানে আপনি মানে আল্লাহ তাআলা সেই জ্ঞানটা আমাকে প্রপারলি দিক। আপনি যদি কোরআন শরীফের আয়াতগুলা যদি আপনি ধরে ধরে করেন, আপনি দেখবেন প্রত্যেকটা আয়াত এই 3টা ধাপের কোনো না কোনো একটায় আপনাকে হিট করে শেখাচ্ছে। আপনার থিঙ্কিংটা কেমন হওয়া উচিত, কমিউনিকেশনটা কেমন হওয়া উচিত, অ্যাকশন বা এক্সিকিউশনটা কেমন হওয়া উচিত। আপনি প্রত্যেকটা আয়াতকে দেখবেন এর কোনো না কোনো একটা ক্যাটাগরিতে পড়বেই। আপনি যদি আয়াতের প্যাটার্নগুলো ধরেন, আপনি অ্যাপ্লিকেশনের প্যাটার্নগুলো বুঝতে পারবেন যে কোন আয়াত আমাকে ভাবতে শেখায়, কোন আয়াত আমাকে বলতে শেখায়, আর কোন আয়াত আমাকে করতে শেখায়। এখানে মানে ছোট্ট একটা কারেকশন আমি যদি মাইন্ড আমি যদি দিয়ে রাখি, কারণ এখানে একটা এটা একটু সেন্সিটিভ জায়গা, তো যে ওই যে জায়গাটা আসলে যে হাত দিয়ে বাধা দেওয়া, মুখ দিয়ে বাধা দেওয়া, অথবা ওই কাজটাকে ঘৃণা করা, নট দ্যাট পারসনকে ঘৃণা করা। এই জায়গাটা একটু কাজটাকে ঘৃণা করা, নাহলে ওই জায়গাটা একটু হ্যাঁ আমরা অমুক মানুষকে ঘৃণা করছি, ব্যাপারটা এরকম না। এক্স্যাক্টলি, কারণ মানুষটা ফেরত আসবে কি আসবে না এটা তো আল্লাহ ওপেন করে রেখেছে। আল্লাহ ওপেন করে দিয়েছে যে শেষ পর্যন্ত সে তওবা করে ফেরত আসতেই পারে। সো আমাদের প্রত্যেকের জন্য দোয়া থাকলো। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। দেয়ার আর সেভারাল টপিকস দ্যাট উই কুড টক অ্যাবাউট, যেটা কিনা ঠকে যাওয়ার আরো বেশ অনেকগুলো জায়গা ছিল, তাই না? সো ইনশাআল্লাহ, এক্স্যাক্টলি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়ান্ট দ্যাট ফ্রম দ্য অডিয়েন্স, যে প্লিজ বলেন যে সীমান্ত থেকে আমরা আরো কোন কোন বিষয়ে জানতে চাই, বিকজ হি ইজ সামওয়ান হু dives deep into the topic and understands the psychology of people, এবং সেই অনুযায়ী ও প্রবলেম সলভিং এর জায়গাগুলো তুলে ধরে। আল্লাহ তাআলা তাকে সেই জ্ঞানটা দিচ্ছেন। শুকরিয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস এপিসোড। দেখা হবে নেক্সট এপিসোডে। সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।